তো দেখো এখানে আমাদের যে রিটেনগুলো আসে কোথা থেকে ভাইয়া? রিটেনগুলো আসে মূলত হলো আমাদের যে ক্রিয়েটিভ সেন্স থেকে। কোথা থেকে ভাইয়া? ক্রিয়েটিভ সেন্স থেকে। এখন এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা হলো আমাদের একটা স্ট্রাকচার জানা। আমরা স্ট্রাকচার জানা কি হবে ভাইয়া? আমি তোমাদেরকে দেখাবো এখন। এই স্ট্রাকচারটা জাস্ট মুখস্থ করে রাখবা। আগামী 7 তারিখ তোমাদের হলো রিটেন এক্সাম। ঢাবির ল এবং ইংরেজির যে রিটেন এক্সাম সেটা হলো 7ই ফেব্রুয়ারি। তোমাদের যে সময়গুলো আছে এই সময়গুলোতে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, আমি তোমাদেরকে এইটুকু ইনশিওর করবো তোমরা এখান থেকে সর্বোচ্চ মার্ক কমন পাবা। এবং তোমাদেরকে দেখো, তোমাদের ভালো করে দেখছো ওই ক্লাসগুলো যদি দেখে থাকো, 40+, 42, 46 পেয়ে কিন্তু টপ পজিশন করছে রিটেন এক্সাম দিয়ে। তাহলে তোমরাও পারবা। এই যে আত্মবিশ্বাসটা তোমাদের ভিতরে জন্ম দিতে হবে। এখন তোমার কাছে যদি মনে হয় যে না আমার দ্বারা সম্ভব না, তাহলে সম্ভব না, কোনো পৃথিবী উল্টে গেলো আমি যদি তোমাদেরকে মানে খাওয়াইও দিই তারপরেও এটা সম্ভব না। এখন দেখো আমি তোমাদেরকে ইংরেজির একটা শর্টকাট স্ট্রাকচার দেবো, এই স্ট্রাকচারটা আগে ভালো করে বুঝো। এই বুঝলি তোমরা এগুলা পারবা। দেখো আমরা যখন ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি তখন আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হয়, তাই না? ধরো আমি যদি একটা উদাহরণ দিই তারপর আমরা যাচ্ছি। দেখো, রহিম প্রতিদিন সকালে বাজারে বিক্রি করার জন্য তার বন্ধুদের সাথে বাগান থেকে ফুল সংগ্রহ করে। একটা জাস্ট আমি সিম্পল দিছি, একটা সেন্টেন্স দিছি। এই সেন্টেন্সটা যখন তুমি ইংরেজিতে রূপান্তর করবা তোমাকে একটা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হবে। নাকি তুমি চাইলেই রহিম যেখানে সেখানে বসাইতে পারবা, প্রতিদিন যেখানে সেখানে বসাইতে পারবা বলো? নাকি তোমার এই তার বন্ধু আগে বসাই দেবা, বিক্রি আগে বসাই দেবা? মানে ব্যাপারটা যদি এরকম হয়, ধরো আমি যদি বলি আহ, সে ভাত খায়, এই সেন্টেন্সটার সিকোয়েন্স ঠিক না। আমি বলবো খায় ভাত সে। কোনটা সঠিক বলো আমাকে? একটু আনমিউট করে অ্যান্সার দাও। কোনো মানে হেজিটেট ফিল করার দরকার নেই, বলো কোনটা সঠিক কোনটা। জাস্ট এই বেসিকটাকে বুঝো। সে ভাত খায় সঠিক না? সে এই ভাত খায়। সে ভাত খায় এটা সঠিক, তাই না? তাহলে এইখানে এই বিষয়টাই আমাদের মূলত, দাঁড়াও, তো এইখানে এই বিষয়টাই আমাদের ইংরেজির ক্ষেত্রে এরকমের। তাহলে এই যে রহিম প্রতিদিন সকালে বাজারে বিক্রি করার জন্য তার বন্ধুদের সাথে বাগান থেকে ফুল সংগ্রহ করে, এখানেও আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হবে। এই জিনিসটা যদি তুমি জানো, আর আমি তোমাদের প্রতিদিন ভোকাবুলারি দেবো কিছু, সেই ভোকাবুলারিগুলো যদি তুমি পড়ো তুমি দেখবা তোমার। এবং তার পাশাপাশি কিন্তু আমরা যে এই প্রতিদিন দুইটা করে, আজকে একটা দেবো কারণ আজকে যেহেতু আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্ট্রাকচারটা শেখাবো এই কারণে একটা একটা দেবো যাতে চাপ কম হয়। আর প্রতিদিন তোমাদেরকে দুইটা আমি দেবো। এই দেখো আমি এই যে যদি বলি, এখানে দেখতে পাচ্ছ এই যে এসেগুলো, মানে প্রতিদিন একটা করে এসে দেবো। এবং আগামী ক্লাসে আমরা একটা এসে শিখবো এবং কম্প্রিহেনশন, দুইটা এসে শিখবো এবং কম্প্রিহেনশন কীভাবে লাগবে সেই বিষয়টা আজকে শিখবো আমরা। ফ্রি হ্যান্ড রাইটিং স্ট্রাকচার এবং এই কম্প্রিহেনশনটা কীভাবে লিখবা, ঠিক আছে? তো কিছু বলছো কেউ? এগুলো আমরা সুন্দর করে দেখবো, সুন্দর করে লিখবো আমরা। এখন আমাদের এই এই জায়গায় চলে আসি। তো দেখো আমরা এই স্ট্রাকচারটা একটু ফলো করার চেষ্টা করি। স্ট্রাকচার সবাই লেখো। প্রথমে ইংরেজি সেন্টেন্সের মূলত কি বসে ভাইয়া? প্রথম যে বিষয়টা বসে সেটা হলো সাবজেক্ট বসে। মানে এস দ্বারা আমি সাবজেক্ট বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি ভাইয়া? সাবজেক্ট বুঝাচ্ছি। তাহলে এস দ্বারা আমি সাবজেক্ট বুঝাচ্ছি, সাবজেক্ট। এরপরে যেটা আসবে ভাইয়া অ্যাডভার্ব অর ফ্রিকোয়েন্সি। এই যে সাবজেক্ট কি ভাইয়া? শোনো, যে কোনো একটা বাংলা সেন্টেন্সকে তুমি যখন ইংরেজিতে রূপান্তর করবা তখন রূপান্তর করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হয়। সেটা কি? সেটা হলো আমাদের স্ট্রাকচার মেনটেন করা। অর্থাৎ তুমি বাংলা সেন্টেন্সের সাবজেক্ট প্রথমও থাকতে পারে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু মিউট রাখো এখন। যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে প্রশ্ন করো। তো যদি কোনো একটা বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট সর্বপ্রথম থাকবে। তারপর অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব অর ফ্রিকোয়েন্সি মানে হলো, আমি তোমাদেরকে এখানে লিখে দিছি দেখো, অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, সেলডম, হার্ডলি, এভার, নেভার। এই যে শব্দ কটা দেখছো ভাইয়া এইগুলোকে বলা হয় অ্যাডভার্ব অর ফ্রিকোয়েন্সি। জাস্ট এই স্ট্রাকচারটা একটু শেখো ভাইয়া। তোমাদের কাছে কঠিন মনে হতে ভাইয়া, এটা খুবই সহজ। তো দেখো এই শব্দ কটার অর্থ তোমরা জানো। অলওয়েজ মানে কি? সবসময়। যখন বাংলা বাক্যে তুমি এই যে শব্দগুলো দেখবা সবসময়, সাধারণত, প্রায়ই, মাঝে মাঝে, মাঝে মধ্যে, কদাচিৎ বা খুবই কম, মানে এই সেলডম বা রেয়ারলি, ঠিক আছে? হার্ডলি বললেই চলে না, না বললেই নাই, এরকম কথা কখনোই না, ঠিক আছে? তো এই শব্দগুলো যখন তুমি পাবা তখন তুমি কি করবা ভাইয়া? এই শব্দগুলো তুমি সাবজেক্ট এবং ভার্ব, এই যে মেইন ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসিয়ে দেবা। কথা ক্লিয়ার? তবে ম্যাক্সিমাম সেন্টেন্সে এগুলো থাকে না। এরপর দেখো কি বসাবো ভাইয়া? ভার্ব। ওই যে প্রথম আমি বলছি কি, বাংলা সেন্টেন্সে সর্বপ্রথম খুঁজে বের করবো কি? একটা ভার্ব খুঁজে বের করবো, মানে ক্রিয়া। আমরা কিন্তু এক্সাম্পল সহ দেখবো, কোনো চাপ নাই। তো ক্রিয়াটা বের করার পরে ক্রিয়াকে আমরা কিন্তু প্রশ্ন করব মূলত কে বা কারা দিয়ে প্রশ্ন করেই কিন্তু আমরা সাবজেক্টটা পাবো। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে
যেমন আমরা যদি বলি সে ভাত খায়, কে ভাত খায়, বা কে খায়, সে খায়, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপর কিন্তু ওই ভার্বটা বসাবো। এখন দেখো ওই যে ভার্বটা বসানোর পরে ভার্বটা বসবে কি অনুযায়ী ভাইয়া? ভার্বটা বসবে ওই নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী। আমরা দেখবো, চাপ নেই। এরপর হলো ভাইয়া আই ও ডিও। এটা দ্বারা কি বুঝাচ্ছি ভাইয়া? আই ও দ্বারা বুঝাচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট। তুমি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করবা? আমি যদি বলি আমি তাকে ভালোবাসি, তুমি প্রশ্ন করো কাকে? এখানে ভার্ব কোনটা? ভালোবাসা হলো ভার্ব। তুমি প্রশ্ন করো কাকে ভালোবাসি? তাকে ভালোবাসি। আমি সুমাইয়াকে ভালোবাসি, এখানে কাকে ভালোবাসি? সুমাইয়াকে ভালোবাসি। আমি রহিমকে ভালোবাসি, কাকে ভালোবাসি? রহিমকে ভালোবাসি। তাহলে কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাই, সেই উত্তরটা কি? ইনডাইরেক্ট অবজেক্ট। এরপর কি ভাইয়া? ডিরেক্ট অবজেক্ট। আমি তাকে ফুল, আমি যদি বলি আমি তাকে একটা ফুল দিয়েছি, আমি তাকে কি দিয়েছি? ফুল দিয়েছি। আমি তাকে একটা বই দিয়েছি, আমি কি দিয়েছি? বই দিয়েছি। আমি বই কিনেছি, কি কিনেছি? বই কিনেছি। তাহলে ভার্বকে আমি যখন কি দিয়ে প্রশ্ন করব, তখন আমি কিন্তু এই বস্তুবাচক অবজেক্টটা পেয়ে যাচ্ছি। এখন তুমি প্রশ্ন করবা কোন দিকে ভার্বকে? এটা মূলত ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে না, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হয়। তবে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি, এগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই ভাইয়া। রিটেন আমি দেখাই দেবো হাতে কলমে। তুমি ভার্বকে প্রশ্ন করবা কোন দিকে যাচ্ছে, গন্তব্য। যেমন আমি যদি বলি আমি বাজারে যাচ্ছি, তাহলে বাজারে যাওয়ার এটাকে একটা দিক বুঝাচ্ছে না, তোমার গন্তব্য বুঝাচ্ছে না ভাই, বলো? আমি যদি বলি আমি কলেজে যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি, আমি পটুয়াখালী যাচ্ছি, আমি রাজশাহী যাচ্ছি, তার মানে কি আমার একটা গন্তব্য বুঝাচ্ছে না? যদি কোনো দিকে বুঝায় তখন আমরা কি বলবো? টু প্লাস যেই দিকে যাচ্ছি ওই দিকে নামটা দেবা। যদি বলি বাজারে যাচ্ছি, তাহলে কি? টু প্লাস মার্কেট। আমি যদি বলি ঢাকা যাচ্ছি, তাহলে কি বলবা? টু প্লাস ঢাকা। আমি যদি বলি কলেজে যাচ্ছি, তাহলে কি বলবা? টু প্লাস কলেজ। আমি যদি বলি ভার্সিটিতে যাচ্ছি, তাহলে কি বলবা? টু প্লাস ভার্সিটি। ক্লিয়ার কিনা এইটুকু বলো। ক্লিয়ার না হলেও সমস্যা নেই, আমরা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবা। এরপর ভার্বকে প্রশ্ন করবা কোথা হতে। আমি বললাম আমি বাসা থেকে কলেজে যাচ্ছি, তাহলে কি বলবা? ফরম কোথায়? ফরম কোথায়? ফরম হোম। আমি যদি বলি কলেজ থেকে বাসা যাচ্ছি, তাহলে কি? ফরম কলেজ। আমি যদি বলি ভার্সিটি থেকে বাজারে যাচ্ছি, তাহলে কি? ফরম ভার্সিটি। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি করবো ভাইয়া? ভার্বকে প্রশ্ন করবা কিভাবে দিয়া। আমি বললাম বাসে করে, আমি বাসে বাসায় যাচ্ছি, বা আমি বাসের মাধ্যমে বা লঞ্চের মাধ্যমে ঢাকায় যাচ্ছি। তাহলে তোমার যে কাজ করার মাধ্যম, ভার্বকে প্রশ্ন করবা কিভাবে যাচ্ছি। কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি এই অ্যান্সারটা পেয়ে যাবা। কিভাবে যাচ্ছি? লঞ্চে, বাই লঞ্চ। এখানে একটা জিনিস লিখে দিই ভাইয়া, যতগুলো যানবাহন আছে, যানবাহনের পূর্বে তুমি কি করো ভাইয়া? বাই বসাবা। কিন্তু বাই প্লাস যানবাহন লিখে রাখো, এই লিখে রাখো, বাই প্লাস যানবাহন। ঠিক আছে? এটা ন ন এরপর যদি তুমি পায়ে হেঁটে যাও, তাহলে কি করবো ভাইয়া? অন ফুট। এখানে তুমি বাই বসায় না। ক্লিয়ার? অন ফুট। এখন দেখো, হোয়ার, ভার্বকে প্রশ্ন করো কোথায় যাচ্ছি। আমি যদি বলি আমি বাগানে ফুল তুলি, কোথায় বা ফুল তুলি? বাগানে ফুল তুলি। আমি বাগানে কাজ করি, কোথায় কাজ করি? বাগানে কাজ করি। ভার্বকে প্রশ্ন করবা। এখন যদি স্থান দুইটা চলে আসে, যে আমি যদি বলি আমি বাগানের একটা কোণে কাজ করি, কোনায় কাজ করি, বা আমি একটা বাগানের কোনায় গাছ লাগাবো, তাহলে ছোট স্থান কোনটা? ওই কোনা। বড় স্থান কোনটা? একটা বাগান। আমি যদি বলি চট্টগ্রামের আমি আমি রাজশাহীর বিনোদপুরে থাকি, তাহলে রাজশাহী বড় স্থান, বিনোদপুর ছোট স্থান। তাহলে বিনোদপুরটা কি? আগে বসবে, আর রাজশাহীটা পরে বসবে। আবার ঠিক ভার্বকে প্রশ্ন করবা হোয়েন, কখন দিয়া। ছোট সময়টা আগে বসাবো। আমি যদি বলি আগামীকালকে রাত 10টায় ক্লাস হবে, তার মানে কি এখানে আগামীকাল ছোট সময় না রাত 10টা ছোট সময়? বলো তো আমাকে, একটু অ্যান্সার দাও, কোনটা ছোট সময়? রাত 10টা। রাত 10টা। তাহলে রাত 10টা আগে বসাবা। ক্লিয়ার? এবার ভার্বকে প্রশ্ন করবা কেন। তাহলে যদি আমি বলি আমি কালকে বাজারে গিয়েছিলাম একটা বই কিনতে, তাহলে উদ্দেশ্যটা কি ভাইয়া? ভার্বকে প্রশ্ন করো কেন বাজারে গিয়েছিলা তুমি? একটা বই কিনতে। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা তোমরা একটু সংক্ষেপে মনে রাখো। এস এ বি সাব, আইও ডিও, ডি অন ডি টু, এমপিটিআর। এম অন বাদ দাও, তুমি এমপিটিআর একসাথে লেখো, এমপিটিআর সাব আইও ডিও ডি টু। ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো, সাব আইও ডিও, বা এখানে অবজেক্টও মনে রাখতে পারো, শুধু সাবজেক্ট মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপর ডি ওয়ান ডি টু এমপিটিআর। ঠিক আছে? মানে এস মানে সাবজেক্ট, এ মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ওই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো জাস্ট বসবে, যদি থাকে বসাবা, না থাকলে নাই। এরপর কি ভাই? ভার্ব। এরপর হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট, যে কোনো যদি দুইটা থাকলে দুইটা বসাবা, যদি একটা থাকে একটা বসাবা। অর্থাৎ যদি ইনডাইরেক্ট অবজেক্ট পাও বসাবা, না পাইলে এটা বাদ, পরেরটা যাবা। পরে এটাও পাও নাই, তাহলে দেখবা এটা দিয়ে প্রশ্ন করবা। এটাও পাও নাই, তারপর এটা দিয়ে প্রশ্ন করবা। এটা পাইছো, তাহলে এটা বসাবা। এরপর তুমি কিভাবে দিয়ে ভার্বকে প্রশ্ন করবা। কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও বসাবা, না পাইলে নাই। এরপরে কি? পি প্লেস, কখন দিয়ে, কোথায় দিয়ে প্রশ্ন করবা। যদি উত্তর পাও বসাবা, না পাইলে নাই। এরপর টাইম মানে ভার্বকে প্রশ্ন করবা কখন। যদি উত্তর পাও বসাবা, না পাইলে নাই। এরপর ভার্বকে আর মানে রিজন, কেন দিয়ে প্রশ্ন করবা। ঠিক আছে? তুমি উত্তর পাইলে বসাবা, না পাইলে নাই। এবার আমরা একটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে। দেখো আমরা কি বলছিলাম ভাইয়া? বাংলা বাক্যকে যখন আমরা, দেখো আমরা কেন বলতেছি তোমাদেরকে, আমি যখন বলি আমি একটু জিনিস দেখাই তোমাদেরকে। এই যে দেখো, আমরা একটু যদি বলি, এটা তোমাদের দেখো, একবিংশ শতাব্দীতে
প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে সাইবার বুলিং একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এখন সাইবার বুলিং সম্পর্কে তোমাদের অন্তত 5টা লাইন লেখার মতো তো ক্যাপাবিলিটি আছে, আছে কিনা বলো আমাকে। অবশ্যই আছে। তাহলে আমাদের মাথায় কি আসে আগে? আমাদের মাথায় আসে কি বলো? বাংলাটা আগে আসে, তাই না? তাহলে বাংলাটা যখন আগে আসে, তাহলে বাংলাটা যখন আগে আসতেছে তার মানে হলো আমার বাংলাটা থেকে যখন ইংরেজিতে রূপান্তর করবো তখন আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করার জন্য আমাদের কি করতে হবে? এই স্ট্রাকচার মানে আমাদের জানতে হবে। এখন দেখো, রহিম প্রতিদিন সকালে বাজারে বিক্রি করার জন্য তার বন্ধুদের সাথে বাগান থেকে ফুল সংগ্রহ করে। আচ্ছা, আমাকে বাংলা সেন্টেন্সে ইংরেজি করার জন্য প্রথম কাজটা হলো বাংলা বাক্য থেকে কি নির্ণয় করা বলো তো? ভার্ব নির্ণয় করা। কি নির্ণয় করা? আমরা একটু মুছে দিই এটা। কি নির্ণয় করা বলো? ভার্ব নির্ণয় করা। ভার্ব মানে কি বলো তো? এই ভার্ব মানে কি বলো? ক্রিয়া। ক্রিয়া, কাজ। ক্রিয়া। তাহলে এখানে দেখো, রহিম প্রতিদিন বাজারে বিক্রি করার জন্য তার বন্ধুদের সাথে বাগান থেকে ফুল সংগ্রহ করে। ক্রিয়া কি বলো তো ভাইয়া? বাংলা বাক্যে সাধারণত ক্রিয়া থাকে সবার শেষে। কোথায় থাকে? ক্রিয়া থাকে সাধারণত সবার শেষে। তাহলে এই যে দেখো, এখানে ক্রিয়া কোনটা ভাই বলো তো? সংগ্রহ করে। কোনটা? এই যে সংগ্রহ করা। এখন দেখো এটা কোন টেন্সে আছে? সংগ্রহ করে। প্রতিদিন কোনো সেন্টেন্স যদি প্রতিদিন, সব সময়, মাঝে মাঝে থাকে তাহলে এটা অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ভার পেয়ে গেছি। ভার কি পেয়ে গেছি? আচ্ছা, ভার পেয়ে গেছি। এখন তুমি সাবজেক্ট কি বসবে প্রথমে ইংরেজি সেন্টেন্সে ভাইয়া? সাবজেক্ট বসবে। তাহলে ভার্বকে এখন প্রশ্ন করব কি দিয়ে ভাইয়া? কে বা কারা দিয়া। কেন ভাইয়া? এই যে দেখো আমি বলে দিলাম, সাবজেক্ট বের করার জন্য আমরা কি প্রশ্ন করব? কে বা কারা দিয়ে। এখন তুমি ভার্বকে প্রশ্ন করো কে সংগ্রহ করে। উত্তর কি পাও দেখো তো ভাইয়া? কে সংগ্রহ করে? রহিম সংগ্রহ করে। উত্তর পাচ্ছি? বলো। কে সংগ্রহ করে? উত্তর কি? রহিম সংগ্রহ করে। এখন দেখো, তারপর একটু করো, চুপ থাকো, মানে মিউট করো ভাই অ্যান্সার দিয়া, একটু মিউট রাখো। এখন দেখো, অ্যাডভার্ব আর ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব আর ফ্রিকোয়েন্সি ভাই মানে কি ভাইয়া? এই যে এই শব্দগুলো যদি সব সময়, সাধারণত, প্রায়, মাঝে মাঝে, মাঝে মধ্যে, এই যদি শব্দগুলো পাও, দেখো তো মাঝে মাঝে সব সময় আছে কিনা? এটার ভিতরে আছে? একটা ওয়ার্ডও নাই। তাহলে কি করবো ভাইয়া? অ্যাডভার্ব আর ফ্রিকোয়েন্সি কি করব? বাদ। এটা বাদ। এরপরে কি আছে ভাইয়া? ভার্ব আছে। ভার্ব কোনটা ভাইয়া? এই যে সংগ্রহ করা। তাহলে সংগ্রহ করা ইংরেজি কি বলো তো ভাইয়া? কালেক্ট, তাই না? সংগ্রহ করা ইংরেজি কি? কালেক্ট। তাহলে কালেক্ট এখন এইখানে আমরা বসাবো কালেক্টস। এস যুক্ত হয়েছে কেন বলো তো ভাইয়া? সাবজেক্ট রহিম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে রহিম কালেক্টস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, ক্লিয়ার। এরপর দেখো ভাইয়া, ইনডাইরেক্ট অবজেক্ট। এখন ইনডাইরেক্ট অবজেক্ট মানে কি ভাইয়া? ভার্বকে তুমি সব প্রশ্ন কাকে করব? সব প্রশ্ন ভার্বকে করব। ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করো? কি দিয়ে ভাইয়া? কাকে। কাকে সংগ্রহ করে? উত্তর কি আছে বলো তো ভাইয়া? একটা উত্তর পাও দেখো তো। কাকে সংগ্রহ করে? প্রতিদিনকে সংগ্রহ করে, সকালে সংগ্রহ করে, বাজারে সংগ্রহ করে, না বিক্রি করার জন্য তার বন্ধুদের সাথে বাগান থেকে ফুল সংগ্রহ করে? কি সংগ্রহ করে? উত্তর পাচ্ছি আমরা। কাকে সংগ্রহ করে? উত্তর নাই। তাহলে এটা কি? বাদ। এখন তুমি ডিরেক্ট অবজেক্ট, ভার্বকে প্রশ্ন করো কি দিয়া। এই যে দেখো, ডিরেক্ট অবজেক্ট বললাম কি, যে ডিরেক্ট অবজেক্ট তুমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা? কি সংগ্রহ করে? ভার্বকে প্রশ্ন করো কি সংগ্রহ করে বলো তো? উত্তর পাচ্ছি ফুল সংগ্রহ করে। কি সংগ্রহ করে? ফুল সংগ্রহ করে। তাহলে ফুল ইংরেজি কি বলো তো ভাইয়া? ফ্লাওয়ার্স। এবার দেখো, ডিরেকশন ওয়ান মানে ভার্বকে প্রশ্ন করো কোন দিকে। এখানে কোন দিকে অর্থ আমি কোনো শব্দ পাচ্ছি না। কোন দিকে যাচ্ছে, মানে বিশেষ করে এইটা বসে মূলত গো ভার্ব আর হলো কাম ভার্বের পরে, ঠিক আছে? বা মুভ, এই 3-4টে ভার্বের পরে মূলত এইগুলো আসে। তারপর ডিরেকশন টু কোথা থেকে? এই যে বলে দিলাম ভাইয়া তোমাদেরকে, যে ডিরেকশন ওয়ান কোন দিকে, ভার্বকে প্রশ্ন করবা। ডিরেকশন টু কোথা থেকে। যদি প্রশ্ন করে উত্তর পা বসাবা, না পেলে নাই। তাহলে এই দুটো পাচ্ছি না, এটাও বাদ, এটাও বাদ। এখন তুমি প্রশ্ন করো ম্যানার, মানে ভার্বকে প্রশ্ন করো কি দিয়া? কিভাবে। এখন তুমি বলো কিভাবে সে ফুল সংগ্রহ করে বলো তো? কিভাবে এখানে প্রশ্ন না করে তুমি চাইলে কার সাথেও প্রশ্ন করতে পারো। কার সাথে মানে সে ফুল সংগ্রহ করে বলো? কিভাবে ফুল সংগ্রহ করে? তার বন্ধুদের সাথে। কার সাথে? বন্ধুদের সাথে। হ্যাঁ, তুমি এখানে ভার্বকে প্রশ্ন করো কার সাথে। শোনো, এই ম্যানারটা উইথ হুম, এখানে লিখে রাখতে পারো নিচে সাবটাইটেল। উইথ হুম, উইথ মানে কি বলো তো? সাথে। হুম মানে কি? কার। তাহলে উইথ হুম, কার সাথে ভাইকে প্রশ্ন করবা? কার সাথে? ভার্বকে প্রশ্ন করো কার সাথে সংগ্রহ করে? তার বন্ধুদের সাথে। তাহলে এইটুকু পাচ্ছি, তার বন্ধুদের সাথে। আচ্ছা, এখন দেখো পি, পি মানে কি ভাই বলো তো? প্লেস। প্লেসকে, প্লেস কিভাবে বের করবো ভাইয়া? কোথায় দিয়ে প্রশ্ন করো ভার্বকে। ভার্বকে প্রশ্ন করি কোথায় দিয়ে, কোথায় সংগ্রহ করে? উত্তর কি পাও দেখো তো? উত্তর পাও? বাগান থেকে। হ্যাঁ, রাইট।
ও আচ্ছা, এখানে তো দুঃখিত, আমরা তো এখানে ডিরেকশন টু পাচ্ছি, আমাকে তো এটা বলতে পারতা। এই যে ডিরেকশন টু কোথা থেকে সংগ্রহ করি? বাগান থেকে। কোথা থেকে? বাগান থেকে, ঠিক আছে। আবার এখন বলতে পারো ভাইয়া প্লেস কোথায় সংগ্রহ করি? শোনো, মূলত যখন কোথা থেকে, এইদিকে তাকাও, এই যে কোথা থেকে ডি টু মানে ডিরেকশন টু, কোথা থেকে যখন প্রশ্নগুলোর উত্তরটা পাবো, এই যে ডিরেকশন টু, তখন আমরা ওই স্থানটা পেয়ে যাই। তখন আর এই তুমি এই পি মানে প্লেস এই স্থানটা আর বসাইতে হবে না, কারণ আমরা এই স্থানটা তখন এখানে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? কোথা থেকে সংগ্রহ করি? বাগান থেকে সংগ্রহ করি। তাহলে এখানে আমি উত্তরটা আগেই পেয়ে যাচ্ছি, এই যে কোথা থেকে, বাগান থেকে। এখন দেখো কিভাবে সংগ্রহ করি? তার বন্ধুদের সাথে। কার বন্ধুদের সাথে? তার বন্ধুদের সাথে। সাথে ইংরেজি কি উইথ, আর বন্ধু মানে কি ফ্রেন্ডস, তার মানে কি হিজ, তাহলে উইথ হিজ ফ্রেন্ডস। এখন তুমি প্লেস পাই নাই, আমি এখানে টাইম কখন সংগ্রহ করি বলো? কখন সংগ্রহ করি? প্রতিদিন সকালে সংগ্রহ করি। কখন? প্রতিদিন সকালে। তাহলে ইন এভরি মর্নিং, তাই না? বুঝতেছো কিনা? আচ্ছা, এবার দেখো কেন সংগ্রহ করি, বলো কেন সংগ্রহ করি? বাজারে বিক্রি করার জন্য বিক্রি সংগ্রহ করি। করার জন্য। বাজারে বিক্রি করার জন্য। এখন তোমরা বাজারে বলতে বিক্রি পারো করার জন্য। ভাইয়া, তোমরা বলতে পারো ভাইয়া বাজারটা আমি না নিয়ে শুধু বিক্রি করার জন্য বলবো। ভাইয়া একটা ফ্রেজ আছে, বিভিন্ন একটা ফ্রেজগুলো ভাঙতে হবে তোমাকে। দেখো এখানে দেখো বাজারে বিক্রি করার জন্য, আমি তুমি বললা বিক্রি করার জন্য, এখন তুমি প্রশ্ন আবার বিক্রি করার জন্য, কোথায় বিক্রি করার জন্য? বাজারে বিক্রি করার জন্য। তখন কিন্তু ওই কোথায় দিয়ে প্রশ্ন করে, ওই বাজারে বিক্রি করার জন্য মানে হলো ইন দ্য মার্কেট, ওইটা কিন্তু সবার শেষেই বসে। ওটা স্বাভাবিক বিষয়, একসাথেই লেখার চেষ্টা করবে এগুলো। তাহলে আমরা যদি এগুলো একটু ভেঙে দেখি, দেখো তো প্রথম বর্ষ থেকে ভাইয়া দেখো আমরা বসালাম কি রহিম, বসালাম কি রহিম, কে দিয়া ভার প্রথম বের করছি কি ভার বের করছি, ভারকে প্রশ্ন করছি কে সংগ্রহ করে? রহিম সংগ্রহ করে। তারপর অ্যাডভার পাই নাই, তারপর কি ভার ভার বসাইছি কালেক্টস, রহিম কালেক্টস। তারপর ভারকে প্রশ্ন করে কি সংগ্রহ করে? তারপর বলছি কি ভাইয়া ভারকে প্রশ্ন করছি কি যে কি সংগ্রহ করে? ফলোয়ার্স, ফুল সংগ্রহ করে। এই যে দেখো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেছি, তাই না? এই যে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি এখানে। কি দিয়ে প্রশ্ন করছি? কি সংগ্রহ করে? ফুল সংগ্রহ করে। এবার দেখো কোথা থেকে সংগ্রহ করে? ফরম দ্য গার্ডেন। ফরম মানে কি থেকে, বাগান মানে কি দ্য গার্ডেন, নির্দিষ্ট করে বোঝাচ্ছি, এই জন্য কি দ্য গার্ডেন বোঝাচ্ছি। এখন দেখো কোথা থেকে সংগ্রহ করে? বাগান থেকে। কিভাবে সংগ্রহ করে? তার বন্ধুদের সাথে, তাহলে কি উইথ হিজ ফ্রেন্ডস। কখন সংগ্রহ করে? এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে। এখন প্রতিদিন সকাল না থেকে যদি থাকতো শুধু সকালে, তাহলে কি বসাইতা বলো? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, ঠিক আছে, ইন দ্য মর্নিং, উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য মর্নিং। যদি দেখো প্রতিদিন সকালে আসে, তাহলে বসাবো এভরি মর্নিং, শেষ। এখন কেন বিক্রি মানে কেন সংগ্রহ করে? টু সেল ইন দ্য মার্কেট। এখন তোমরা এটা একটু টু সেল, এখানে আমি ইনফিনিটিভ করে দিছি, তোমরা চাইলে এটা ফর দিয়েও লিখতে পারো। ফর, তখন কি সেল থাকবে না সেলিং হবে বলো তো? সেলিং। সেলিং হবে। সেলিং হবে। সেলিং। ফর সেলিং ইন দ্য মার্কেট, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা তোমাদের কাছে আমি আবার দ্বিতীয়টা দেখো, তোমরা দ্বিতীয়টা দেখলে বুঝতে পারবা সব কিছু, যে আমাদের শর্টকাট এখানে আমি যেগুলো ব্যবহৃত আমি বলে দিই। সাবজেক্ট, প্রথম কাজটা হবে বাংলা থেকে আমাদের কি বের করা? বাংলা বাক্য থেকে ভার্বটা নির্ণয় করা। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী আমাদের জীবনযাত্রাকে পুরোপুরিভাবে বদলে দিচ্ছে। এখানে ভার্ব কোনটা বলো তো? দেওয়া। দিচ্ছে, বদলে দিচ্ছে। দিচ্ছে মানে কি ভার্ব কোনটা বলো? বদলে দেওয়া। দেওয়া, বদলে দেওয়া। মানে বদলে দেওয়া, মানে ভার্ব মিনিং হলো কি বদলে দেওয়া, বদলে দিচ্ছে। দিচ্ছে। দিচ্ছেটা দেখে আমরা কি বুঝতেছি? এটা কন্টিনিউয়াস টেন্স। কেন? প্রেজেন্ট ইনডেফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এখনো চলমান। এমন না যে এটা একবারে চেঞ্জ করে দিয়েছে আর দেবে না, চলমান আছে। কন্টিনিউয়াস। এখন দেখো ভার্ব কোনটা ভাইয়া? বদলে দেওয়া। এখন বদলে দেওয়া ইংরেজি কি ভাইয়া? চেঞ্জ, তাই না? এখন চেঞ্জ না বলে তুমি চাইলে এখানে ট্রান্সফারও বলতে পারো। এখন তোমার কাছে যেটা ইজি মনে হয় সেটাই ব্যবহার করবা। আরেকটা বিষয় বলি তোমাদেরকে, তোমরা এখানে যে জিনিসটা করবা না ভাইয়া, তোমরা এখন ভোকাবুলারি আলাদা করে কোনো ভোকাবুলারি বই পড়বা না। এটা কিন্তু খুবই মাথায় রাখবা। কি বলছি ভাইয়া? আলাদা করে কোনো ভোকাবুলারির বই পড়বা না, মনে থাকবে? কিচ্ছু পড়ার দরকার নেই। জি ভাইয়া। আমি তোমাদেরকে বলি কিচ্ছু হ্যাঁ পড়ার ভাইয়া। দরকার নেই। আমি তোমাদেরকে ধরো এইখানে যে অডগুলা পাবা, এই দেখো একবিংশ মানে কি বলো? 21 শতক, তাই না? একবিংশ শতাব্দী মানে 21 শতক। প্রযুক্তি মানে কি ভাইয়া বলো? টেকনোলজি। 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 অভূতপূর্ব উন্নতি। ধরো 21st সেঞ্চুরি। হ্যাঁ, ধরো এই যে একটা লাইন, ধরো এই লাইনের ভিতরে তোমার যত, ধরো এখানে 15টা শব্দ আছে, 15টা শব্দের ভিতরে দেখবা 10টা শব্দ তুমি পারো, সর্বোচ্চ বাড়তেছে কটা? 5টা বাড়তেছে। তাহলে প্রতিদিন তুমি করবা কি ভাইয়া? এই যে আমি যেই টপিকগুলো দেবো তোমাকে, এই টপিকগুলোই তুমি শিখবা, ক্লিয়ার? এই টপিকগুলো শেখার ক্ষেত্রে তোমার যে যে ভোকাবুলারির সমস্যা হবে, তুমি করবা কি খাতায় নোট ডাউন করবা। কি করবা? খাতায় নোট ডাউন করবা। নোট ডাউন করব। আচ্ছা,
তাহলে এখন আমি এটা নিয়ে আমি আর বলছি, আমি পরে এগুলো কথা বলবো আরো। তাহলে এখন আপাতত আমরা এখানে চলে আসি। তো দেখো কি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন ভার্বকে প্রশ্ন করব কি দিয়া, কে বদলে দিচ্ছে বলো তো আমাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কে বদলে দিচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে ভার্বকে তুমি দেখো কে দিয়ে প্রশ্ন করে আমি কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ইংরেজি কি? এআই। তবে একটা বিষয় বলি তোমাদেরকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা যখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ কম্পোজিশন লিখবা তখন আবার সংক্ষেপে এআই লিখবা না, ঠিক আছে? যে এআই লেখা এআই ইজ চেঞ্জিং এটা লিখবা না, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করবে তোমাদের প্রতি। তখন লিখবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। বাট যখন সেন্টেন্সের মাঝে ব্যবহার করবা, এই ওয়ার্ডটা যদি আবার সেন্টেন্সের মাঝে চলে আসে তখন তুমি এআই ব্যবহার করতে পারো শুধু। ক্লিয়ার? বুঝছো? শোনো, তোমাদের শিক্ষক যারা পেপার তোমাদের খাতা দেখবে, এখানে তারা দেখবে তোমার লেখার মানটা, লেখার তথ্যটা দেখবে যে টু দ্য পয়েন্ট লিখছো কিনা। খাতা ভরার কোনো প্রয়োজন নেই এখানে। ক্লিয়ার? আর আমাদের দরকার কত ভাইয়া? 22+ পেলে তুমি ইংরেজি সাবজেক্ট পেয়ে যাবা। আর যারা লয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যতটা চেষ্টা করবা 25 থেকে 30 পাওয়ার জন্য, ঠিক আছে? যাদের রেজাল্ট একটু ডাউন আছে, আর যাদের রেজাল্ট একটু ভালো, যেমন 75, 70, 80, তাদের জন্য এটা না, মানে তারা 22+ পাইলে হয়ে যাবে। পাস মার্ক 16, এত চিন্তা নেই। তো দেখো ভাইয়া ইংরেজিতে তো টোটাল মার্ক 50 না, তো 50-এর মধ্যে মানে মার্ক পাওয়া কি খুব টাফ? টাফ না, আমি তোমাদেরকে বলতেছি সামনে, আমি তোমাদেরকে এখানে দেখাবো যে প্রশ্নগুলো কীভাবে আসে, কীভাবে অ্যান্সার বলে দিচ্ছি। এখন জাস্ট একটু দেখো। তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে, এখন দেখো সরি এখানে আমি বর্তমানেরটা নিয়ে নিছি, একটু মুছে দিচ্ছি। এখানে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কে বদলে দিচ্ছে ভাইয়া? কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কি সাবজেক্ট আগে বসবে না বলো তো ভাইয়া? সেন্টেন্সের আগে বসছে। এখন দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে কিনা দেখো তো, যে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশিরভাগই আমাদের জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিচ্ছে। এই আর্টিফিশিয়াল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর নাই এখানে, কারণ ওই যে শব্দগুলো বলে দিছি সব সময়, মাঝে মাঝে, তারপর হলো কখনোই না, এই টাইপের যে ভোকাবুলারিগুলো আছে এগুলো মূলত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন দেখো ভার্ব, এখন ভার্ব কোনটা ভাইয়া? এই যে যেই ভার্বটা বের করছি, তাহলে বদলে দিচ্ছে কোন টেন্স অনুযায়ী বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে ইজ চেঞ্জিং। এখন দেখো ভার্বকে প্রশ্ন করো আইও, আইও মানে কাকে বদলে দিচ্ছে প্রশ্ন করো তো। উত্তর কি আছে? কাকে দিয়ে প্রশ্ন করলে মূলত ব্যক্তিবাচক অবজেক্ট পাই, ভাইয়া উত্তর নাই। এখানে যে পুরোপুরি ভাবে আছে না, তো ওইটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে তো আসে কমপ্লিটলি, তো কমপ্লিটলিটা কি অ্যাডভার্ব না? অবশ্যই অ্যাডভার্ব। তুমি এখানে, আমি এখানে রেডিক্যালি লিখছি ভাইয়া, তুমি এখানে কমপ্লিটলি লিখতে পারো, ফুলি লিখতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা। ফুললি মানে ফুললি, FULL, ফুললি মানে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মূলত শোনো, এই যে ইনডাইরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, এই পর্যন্ত মূলত যা আছে এটা আমার সিকোয়েন্স মেনটেন করার পরে এরপর যা আসবে সম্পূর্ণ সবগুলো কি অ্যাডভার্ব। এই যে ডিরেকশন 1, ডিরেকশন 2, MPTR, ঠিক আছে? এগুলো সব কি অ্যাডভার্ব। এখন দেখো, দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বদলে দিচ্ছে ভাইয়া? এটার উত্তর পাচ্ছি না। এখন কাকে বদলে দিলে আমি কি বলবো? আমি আমাকে বদলে দিচ্ছে, তা আমাদেরকে বদলে দিচ্ছে, এগুলো কি আছে দেখো তো? আমাদেরকে বা আমাকে কোনো উত্তর আছে? নাই। এখন দেখো কি বদলে দিচ্ছে ভাইয়া? ডিরেকশন অন, সরি ডিরেক্ট অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করো? ভার্বকে। কাকে প্রশ্ন করো? ভার্বকে। কি বদলে দিচ্ছে? আমাদের জীবনযাত্রাকে বদলে আমাদের দিচ্ছে। জীবনযাত্রাকে। তাহলে আমাদের জীবনযাত্রা মানে আমাদের জীবনযাত্রা ইংরেজি কি বলো তো? আমাদের লাইফ। আমাদের লাইফস্টাইল, তাই না? তাহলে আওয়ার লাইফস্টাইল, ঠিক আছে? এখন দেখো তাহলে এই পর্যন্ত শেষ। এখন ডিরেকশন অন কোথা থেকে, সরি কোথা হতে? উত্তর নাই। কোথা থেকে মানে কোন দিকে? উত্তর আছে? নাই। কোথা থেকে? উত্তর আছে? নাই। এখন দেখো M1 মানে ম্যানার ভাইয়া, এই M2 মানে M1, দুইটাতেই মাথায় রাখবা যে এগুলো কি ভাইয়া? ম্যানার হিসেবে ব্যবহৃত হয়। ভার্বকে তুমি প্রশ্ন করো কিভাবে বদলে দিচ্ছে বলো? পুরোপুরিভাবে, পুরোপুরি ভাবে। ঠিক আছে? পুরোপুরি ভাব। একটা জিনিস তোমাদের সেন্টেন্সে যদি আমূল, আমূল মানেই কিন্তু পুরোপুরি। এই শিল্পীগুলো বলে না, শিল্পীগুলো মানে কি? আমূল পরিবর্তন, মানে কি পুরোপুরিভাবে পরিবর্তন। যেমন আগে যেখানে নাঙ্গল দিয়ে চাষ করা হতো সেখানে কি কৃষি যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, তার মানে কি পুরোপুরি বদলে গেছে না? তাহলে আমূল পরিবর্তন মানে হলো পুরোপুরি পরিবর্তন, ঠিক আছে? তাহলে দেখো এই পর্যন্ত পেয়ে গেলাম। এখন দেখো বাকি আছে কি ভাইয়া? বিশ্বব্যাপী বাকি আছে, আর কি বর্তমানে। এখন দেখো এই M2 মানে কার বর্তমানে। সাথে? পি দিয়া ভাইয়া, পি দিয়া মানে কি প্লেস, কোথায় বদলে দিচ্ছে ভাইয়া? প্রশ্ন করো। বিশ্বব্যাপী কোথায় বদলে দিচ্ছে? বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী মানে সারা বিশ্বে। কোথায় বদলে দিচ্ছে? বিশ্বব্যাপী মানে হলো কি সারা বিশ্বে। কোথায় বদলে দিচ্ছে? সারা বিশ্বে বদলে দিচ্ছে। তাহলে কি বলতে পারো? হুল দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? অথবা এখানে লিখছি আমি অ্যাক্রস দ্য গ্লোব, তুমি লিখতে পারো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ক্লিয়ার? বা বিশ্বব্যাপী একই ওয়ার্ড। এখন ইন দ্য ওয়ার্ল্ড লেখা যাবে না? হ্যাঁ ইন দ্য ওয়ার্ল্ড লিখলেও হবে, ইন দ্য ওয়ার্ল্ড লিখলেও হবে। ইন দ্য তুমি বা যদি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
হবে। অ্যারাউন্ড হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহার এখানে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলতে পারো, ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারো, ইন দ্য গ্লোব বলতে পারো, অ্যারাউন্ড দ্য গ্লোব বলতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো এটুকু। হ্যাঁ ভাইয়া আচ্ছা, এবার প্রশ্ন করো, কখন বদলে দিচ্ছে, টাইম কখন বদলে দিচ্ছে, বর্তমানে। এখন এই যে আমার কথা শোনো, এই যে কারেন্টলি দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষে আছে, আমি কিন্তু সর্বপ্রথমে নিয়ে আসছি। এখন এই যে ভোকাবুলারিগুলো বিশেষ করে এই যে এম টু মানে এমপিটিআর, এম টুটা বাদ দাও, এমপিটিআর, ঠিক আছে, এইটা তুমি সব মানে বিশেষ করে রিজনটা বাদ দাও, রিজনটা সবার শেষেই রাখার চেষ্টা করবা। এরপরে এই যে এমপিটি তোমার সেন্টেন্সের সৌন্দর্যের ক্ষেত্রে তুমি চাইলে কোন দুই একটা আগে পিছিয়ে নিতে পারো সেন্টেন্সের সৌন্দর্যের ক্ষেত্রে। যেমন আমি কারেন্টলি, যদি কারেন্টলি আমি সবার শেষেও বসাইতাম তাতেও কি ভুল হইতো না, কথা বুঝছো? বাট সেন্টেন্সের শুরুতে তুমি যদি বসাও এই শব্দ, যেমন কারেন্টলি, যেমন অ্যাট অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, নাও, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস কি বলে, অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে। তো এই শব্দগুলো বা সব ফ্রেজগুলো তুমি আগে বসানোর চেষ্টা করবো, তাহলে সেন্টেন্সের সৌন্দর্য লাগে, সৌন্দর্য থাকে। তো দেখো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি সাবজেক্টটা বসালাম, তারপর কি ভাইয়া ভার্ব ইজ চেঞ্জিং, ইজ চেঞ্জিং। দেখো এইখানে আমি বলি রেডিক্যালিটি আমি ইজ এবং চেঞ্জিং, একটা জিনিস মাথা রাখবা, যদি কোনো অ্যাডভার্ব বসাইতে যাও কোনো সেন্টেন্সে এবং সেটা যদি ভার্বের মাঝে বসাইতে যাও মানে ভার্বের মাঝে, তাহলে কাজ করবা কি ভাইয়া, এই যে বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসাবা সবসময়। আর এই যে রেডিক্যালিটা আমি ধরো এখানে না বসাই, আমি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি এখানে বাদ দিলাম। ইজ চেঞ্জিং বদলে দিচ্ছে। এখন দেখো কি বদলে দিচ্ছে ভাইয়া বলো তো, আওয়ার লাইফস্টাইল কীভাবে বদলে দিচ্ছে, রেডিক্যালি, এই রেডিক্যালিটি তুমি এখানে ব্যবহার করো। মানে এখানে রেডিক্যালি না ব্যবহার করে আমি ফুললি ব্যবহার করি, তোমাদের এটা ভালো মনে হবে। ফুললি, পুরোপুরিভাবে। কোথায় বদলে দিচ্ছে ভাইয়া, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তুমি বলতে পারো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। কখন বদলে দিচ্ছে, কারেন্টলি, তুমি চাইলে এখানে কারেন্টলি এখানেও লিখতে পারো। ক্লিয়ার? আসলে এখানে অ্যাক্রস দ্য গ্লোবের পরিবর্তে কি গ্লোবালি লেখা যাবে? গ্লোবালি লেখাটা যাবে না, কারণ হলে গ্লোবালি তুমি যদি লেখো তোমার এটা হয়ে যাবে কি, অ্যাডভার্ব হয়ে যাবে। কারণ কি আমরা জিনিসটা বলি গ্লোবালি মানে বিশ্বব্যাপী, লিখলে সেন্টেন্সটা দুইটাই অ্যাডভার্ব, মানে এই যে বললাম রেডিক্যালি গ্লোবালি, সেন্টেন্সটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু গ্লোবালি কিন্তু রাইট, এমন না যে ভুল। তখন যদি এই রেডিক্যালি দেখো এই যে পুরোপুরি, এই ধরো এই লাইনটা তুমি যদি বাদ দাও, তুমি তখন বলবা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং গ্লোবালি, চেঞ্জিং আওয়ার লাইফস্টাইল গ্লোবালি, ঠিক আছে। তখন তোমার এই লাইনটা, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা লিখবা না, মানে বিশ্বব্যাপী। তখন এলয় যুক্ত অ্যাডভার্বগুলো তুমি একটা সেন্টেন্সে ব্যবহার করবা। ক্লিয়ার? আর এইটা কি আমি যখন মানে ভাইয়া যদি গ্লোবালি লিখি তাহলে রেডিকালি লিখবো না? না এলয় যুক্ত অ্যাডভার্বগুলো লিখবা না, যেমন ফুললি, বিউটিফুলি টাইপের অ্যাডভার্বগুলো আছে না, বিউটিফুলি, নাইসলি, ফুললি, কমপ্লিটলি, ঠিক আছে, এই টাইপের ওয়ার্ডগুলো লিখবা না একাধিক। এখন দেখো এটি তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে। আমাকে এখন তোমরা বলো ভাই এখানে ভার্ব কোনটা, আমি এখানে কম কথা বলবো এবার। সুযোগ দিচ্ছে সুযোগ দিচ্ছে। না, সুযোগ দিচ্ছে এটা ভার্ব না, শুধু দিচ্ছে ভাইয়া। ভার্ব কি দিচ্ছে, দেওয়া ইংরেজি কি বলো তো, গিভ। give গিভ। এখন তুমি ভার্বকে প্রশ্ন করো, যেহেতু আমার সাবজেক্টটা বের করা লাগবে না, কে বদলে দিচ্ছে বলো, মানে কে সুযোগ দিচ্ছে, সরি কে দিচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল আর্টিফিশিয়াল প্ল্যাটফর্ম। ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভাইয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিনা আছে, নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোনাউন আছে এটি। আচ্ছা, বস্তুবাচক নাউনের আমরা প্রোনাউন কি ব্যবহার করি, ইট ব্যবহার করি না। যদি বলি আমি, ইয়া তো চলে গেছে, স্ক্রিন চলে গেছে তো, স্ক্রিন দেখা যায় আসছে না। এখন আসছে, আচ্ছা, এখন আসছে। তাহলে এখানে এটি হলো ভাইয়া সাবজেক্ট, মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কে বদলে দিচ্ছে ভাইয়া, মানে কে সুযোগ দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোনাউন কি, এটি, তাই না? এটি বলো। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ এই সাবজেক্টটা বসাইলাম। এখন দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাই কিনা দেখো তো। এখন তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে, কোনো পাই নেই, বাদ এটা। ভার্ব তাহলে দিচ্ছে, এটা কি কন্টিনিউয়াস টেন্স না ভাইয়া, তাহলে কি হবে বলো, ইজ গিভিং। এখন দেখো ইজ ইনডাইরেক্ট অবজেক্ট গিভিং কাদেরকে দিচ্ছে বলো, তরুণ কাদেরকে দিচ্ছে, তরুণ প্রজন্মকে প্রজন্মকে। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তরুণ প্রজন্মকে। তারপর দেখো কি দিচ্ছে, ভার্বকে প্রশ্ন করো কি দিচ্ছে, কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থান, কর্মসংস্থানের নতুন সুযোগ, গুড। কর্মসংস্থান, কর্মসংস্থানের সুযোগ কি দিচ্ছে, কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের সুযোগ। ডিরেকশন ওয়ান, কোথা হতে, ওই কোন দিকে, উত্তর নাই, কোথা হতে, এটা উত্তর নাই, সিম্পল। ম্যানার মানে কিভাবে দিচ্ছে, উত্তর আছে দেখো তো,
উত্তর না, আছে? নাই। নাই। দেখো, এই যে সরি, এখানে নতুন কর্মসংস্থানের সুযোগ একসাথে লিখবা, ঠিক আছে? কারণ এটা একটা ফ্রেজ, হ্যাঁ, নতুন কর্মসংস্থানের সুযোগ। তুমি তো নিউটা আলাদাভাবে লিখতে পারবা না, লিখতে পারবা? নিউ, এখানে না। নিউ অপরচুনিটিস, ঠিক আছে? নিউ অপরচুনিটিস অফ এমপ্লয়মেন্ট বা জব সেক্টর, তুমি যেভাবে লিখতে পারো তোমার সাথে যেটা ভালো মনে হয়। জব, জব মানেই তো কর্মসংস্থান, তাই না? সিনোনিম ব্যবহার করতে পারো। হ্যাঁ, এখন দেখো সরি, এম কিভাবে দিচ্ছে ভাইয়া, কিভাবে দিচ্ছে? উত্তর নাই। তাহলে এই এম দুইটা চলে আসছে, এটা বাদ দাও। প্লেস কোথায় দিচ্ছে ভাইয়া বলো তো? ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজিটাল গুড, প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। ডিজিটাল প্ল্যাটফর্মে। কখন দিচ্ছে? এখন দিচ্ছে। এখন। এখন ফোন। এখন দেখো রিজন মানে কেন দিচ্ছে, উত্তর কি আছে? না ভাইয়া। হ্যাঁ। তাহলে আমি কি বসাবো এটা? না। এখন তুমি না। সুন্দর করে কি করো ভাইয়া, সেন্টেন্সটা তুমি একটু সাজাও। দেখো ইট প্রথম সাবজেক্ট চলে গেল, তারপর কি ভাইয়া ভার্বটা আসলো, ইজ প্রোভাইডিং, দিচ্ছে। তুমি প্রোভাইড না ব্যবহার করে, প্রোভাইড মানে কি, দেওয়া, এখানে গিভিং ব্যবহার করতে পারো। দেওয়া। কি ব্যবহার করতে পারো? ইজ গিভিং। গিভিং। গিভিং ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে পারো? অফার, অফারিং, ঠিক আছে? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিদ্যায় কি ভাই, আমি আশা করি তোমরা টেন্স, আমি এখন যদি তোমাদের বেসিক নিয়ে কথা বলি ভাইয়া, তাহলে এই যে আমাদের 12 দিন সময় আছে, তাহলে 12 দিন শুধু আমাদের ওই গ্রামার নিয়ে কথা বলতে হবে। আশা করি তোমরা রিটেনে টিকছো, তোমাদের বেসিক ভালো আছে, টেন্স টেন্স বুঝো, তাই না? এটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই, আছে? তো দেখো, না ভাই, ইনশাল্লাহ। এখন দেখো কাদেরকে দিচ্ছে? তরুণ প্রজন্মকে, দ্য ইয়ং জেনারেশন। ইয়ং জেনারেশন। এটা ব্যবহার না করে আমরা কি ব্যবহার করতে পারি সংক্ষেপে? দ্য ইয়ুথ, ওয়াই ও টি এইচ ইউ, ওয়াই ও ইউ টি এইচ, ইয়ুথ মানে তরুণ প্রজন্মদেরকে। তারপর দেখো কি দিচ্ছে? নিউ জব অপরচুনিটিস। তুমি এটা চাইলে নিউ এমপ্লয়মেন্ট, দ্য অপরচুনিটিস অফ এমপ্লয়মেন্ট এটাও লিখতে পারো, অথবা দ্য, এইটাই লেখো, সহজ আছে। দ্য নিউ জব অপরচুনিটিস। অপরচুনিটি মানে কি, সুযোগ, তাই না? এখানে প্লুরাল দিচ্ছে, নিউ অপরচুনিটিস মানে একটা সুযোগ দিচ্ছে না, অনেকগুলো সুযোগ দিচ্ছে না। ডিজিটাল প্ল্যাটফর্মে কি একটা সুযোগ বলো তো, না অনেকগুলো সুযোগ? অনেকগুলো সুযোগ। এখন দেখো কোথায় দিচ্ছে ভাইয়া? ডিজিটাল প্ল্যাটফর্মে। শোনো, কোনো প্ল্যাটফর্মে যখন হবে তখন অন বসাবা তার পূর্বে, ক্লিয়ার? কোনো প্ল্যাটফর্ম যদি থাকে, ডিজিটাল প্ল্যাটফর্ম থাকুক, অ্যানালগ প্ল্যাটফর্ম থাকুক, এডুকেশনাল প্ল্যাটফর্ম থাকুক, কি বলে, গান বাজনা বিনোদন প্ল্যাটফর্ম থাকুক, ইউটিউব প্ল্যাটফর্ম থাকুক, ফেসবুক প্ল্যাটফর্ম থাকুক, যতগুলো প্ল্যাটফর্ম আছে, তার পূর্বে প্রিপোজিশন কি বসাবা? ইন বসাবা না, ইন ডিজিটাল প্ল্যাটফর্ম বলবো না, কি বলবা? ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্মস, ক্লিয়ার? এখন দেখো কখন দিচ্ছে? নাও, এখন দিচ্ছে। এখন এই যে নাও ভাইয়া, এই বললাম না আমি, টাইম সময়বাচক যে নাউনগুলো আছে, যেমন অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, কারেন্টলি, ঠিক আছে? এইগুলো তুমি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে সেন্টেন্সের সৌন্দর্য পায়। বাট তুমি যদি এটা এই স্ট্রাকচার অনুযায়ী তুমি যদি শেষে বসাও, তার মানে কি সেন্টেন্সটা ভুল হবে? কোনো ভুল হবে না। তাহলে আমরা এখন সেন্টেন্সটা লিখি, ইট ইজ প্রোভাইডিং দ্য ইয়ং জেনারেশন নিউ জব অপরচুনিটিস। তোমরা কি আমার কথা শুনতেছ? হ্যাঁ ভাইয়া। চুপচাপ হয়ে গেলে তো এই জন্য জিজ্ঞাসা করলাম। এই ক্লাস বোরিং লাগতেছে ভাইয়া? ভাইয়া এই না ক্লাস, ভাইয়া। শোনো, না ভাই। এগুলো না শিখলে তোমরা ধরো, শোনো, তোমাদের কাছে মনে হয় কি স্যাররা কমন জিনিস দেওয়ার আমাদের দিবে, যে ভাইয়া লোডশেডিং এর উপর একটা এসে আসবে, এসেটা তুমি লিখে দিয়ে আসো, এগুলো আসবে ভাইয়া? আসবে না। তোমাদেরকে, শোনো, স্যাররা কি পছন্দ করে বলো? তুমি ধর এই যে স্ট্রাকচারগুলো শিখেছি না ভাইয়া, কেউ নাও আগে দেবা, কেউ নাও পরে দেবা, তাই না? এখন আবার ধরো এই কথা যদি বলি, এখানে এই যে এখানে যদি কথাই বলি আমি, এই যে কারেন্টলি, এই যে রেডিক্যালি, কেউ রেডিক্যালি দেবা এই আওয়ার লাইফ স্টাইলের পরে, কেউ দেবা মানে এই যে স্ট্রাকচার আমি একটু এখানে দেখাই দিই ভাইয়া, এই যে অক্সিলারি ভার্ব এবং বি ভার্বের মেইন ভার্বের মাঝে, তাহলে সেন্টেন্সের কি মানে সবার থেকে সেম হবে বলো তো? রাইট হবে সবারটা, কিন্তু স্ট্রাকচার মানে সবারটা কি সেম হবে? না ভাইয়া। তাহলে স্যারদের ভিতরে কি আসবে, মানে লেখার ভিতরে তোমাদের একটা ভিন্নতা আসবে। আর স্যাররা বুঝবে কি ছেলেটার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, না তখন স্যাররা ভাইয়া। মার্ক দিবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি মনে করো কোনো এই যে আমার কাছে অনেকেই প্রশ্ন করছে, ভাইয়া রিটেন কোনো বই আছে? ভাইয়া রিটেনে যে বই লিখছে ওইগুলা মনে হয় কি তোমার, যদি মুখস্থ করে যাও তুমি কমন পেয়ে যাও। ভাইয়া মুখস্থর বিষয় কি তোমার এখানে? তুমি একটা বিশ্ববিদ্যালয়ে এখন কি তোমার তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো না এখন? ভর্তি বাকি আছে, জি ভাই। বাট ইউর নাও ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা কি মানে মিথ্যা না? তাহলে তোমার স্ট্যান্ডার্ড সারাক চাইবে কি, ওর ভিতরে ক্রিয়েটিভিটি কি আছে? এই রিটেন এক্সামটা কেন নেয় সেটা বলো আমাকে। এটা নেয়, দেখো এখানে কিন্তু তোমার 5,000তম থেকেও কিন্তু চান্স পাচ্ছে, এমন না যে তোমার ফার্স্ট সেকেন্ড হয়ে যা চান্স পেয়ে যাচ্ছে। এটা কি মিথ্যা কথা বলো? 5,000, 4,000, 3,000, 5700 কত পজিশন। গত বছর 1700 প্লাস, 17,000, সরি 17,000 সিরিয়াল ওরে ডাকছে,
তো স্যারদের ঠেকা পড়ছে ভাই ডাইকে আনবে, কেন ঠেকা পড়ে নাই? ঠেকা পড়ছে এই কারণে যাতে ইংরেজি সম্পূর্ণ তো লেখা ইংরেজি ভার্সনে ভার্সিটি, তাই না, ইংরেজি সাবজেক্টে, এখন যাতে ও নিজে লিখতে পারে। ক্লিয়ার? এখন তোমাদের এই জিনিসটা আমি যে শিখিয়ে দিচ্ছি ভাইয়া, তোমার আমি জানি না তোমরা এটা শিখছো কিনা আগে, বাট এই স্ট্রাকচারটা জানার কারণে তুমি জীবনে অনেক জিনিস শিখতে পারবা, অনেক কিছু লিখতে পারবা। ধরো এই যে দেখো, তোমরা যদি আমি জাস্ট উদাহরণ দিই ভাইয়া, এই যে বর্তমান ইংরেজিটি কি বলো ভাইয়া? নাও, অ্যাট দিস প্রেজেন্ট, এটার অর্থ কি তোমাদের বাস্তব? Present. কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থ জানো, বিশ্বব্যাপী, হয়তো এই অর্থ জানো না, বাট ধরো এই ভোকাবুলারিটাও জানলা, আমাদের লাইফ স্টাইল এটাও জানলা, মানে আমাদের জীবনযাত্রা পুরোপুরিভাবে এটা তো জানো, বদলে দিচ্ছে, চেঞ্জ। এই ভোকাবুলারি নিয়ে তো সমস্যা ছিল না, এই লাইনে ছিল, কিন্তু এই লাইনের ভোকাবুলারিগুলো নিয়ে আমাদের সমস্যা নাই, কিন্তু কোন ওয়ার্ডগুলো আগে বসবে কোন ওয়ার্ডগুলো পরে বসবে এটা নিয়ে তো আমাদের সমস্যা, ঠিক কিনা? তাহলে এই জি সমস্যাটা ভাইয়া। আশা করি এখন হ্যাঁ এই ভাইয়া। স্ট্রাকচারটা ফলো করার পর আর কি মনে থাকবে, মানে ভুল হবে বলো? না ভাইয়া। একবারে 100% এটা মাথায় রেখে রাখো, তোমার কোনো মানে পৃথিবীর কোনো সার নাই তোমার ভুল ধরবে, পৃথিবীর কোনো সার নাই। এখন আসি আমাদের আর কোনো লাইন আমরা এখানে প্র্যাকটিস করবো না, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কিন্তু এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিই ভাইয়া, লেখো হোমওয়ার্কটা, লেখো খাতায় খাতায়। আমাকে যারা যারা হোমওয়ার্ক দিবা না, তোমাদেরকে আমি, আমার টাকা দিয়ে ভর্তি হচ্ছে এখানে, তোমাদেরকে আমি বলি ভাইয়া, আমি গ্রুপ থেকে বের করে দেবো টাকা। আমি 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 আমার হোমওয়ার্ক দিবা ভাইয়া 12 দিন, আমার খুব কষ্ট করে তোমাদের পড়াশোনা করতে হবে। হোমওয়ার্ক দিব, তোমাদের কাজ হবে কাজটা কমপ্লিটলি আমাকে দেওয়া, মানে ঠিক টাইমে। আমি ওটা যখন ফ্রি হব আমি দেখে আবার কোন জায়গায় ভুল হয়েছে কোনটা কী হয়েছে আমি কারেকশন করে পাঠিয়ে দেবো। আমি ভাই অনলাইনে ওই যে আমার স্টুডেন্ট কত জানো, প্রত্যেকটা ব্যাচে আমি 50 জন করে স্টুডেন্ট নেই। কেন নেই জানো? আমি যেন তাদেরকে সর্বোচ্চটা সাহায্য করতে পারি, সর্বোচ্চ হেল্প দিতে পারি। একটা টিচারের পক্ষে 1000 স্টুডেন্টের মেসেজ সিন করা সম্ভব না, পসিবল না। তো এই হোমওয়ার্কটা হলো কি ভাইয়া, এই যে স্ট্রাকচারটা দিছি না ভাইয়া, এই স্ট্রাকচার অনুযায়ী তুমি তোমার মাথায় যা আসে, যে তুমি নিজেই চিন্তা করবা, যে বড় বড় বাংলা বাক্য লিখবা, লিখে এই স্ট্রাকচারকে ফলো করে তুমি এটা ট্রান্সলেট করবা, ঠিক আছে? যদি কোনো ভোকাবুলারি বাজে, কি করবা, মোবাইল আছে, ভোকাবুলারিকে মানে মোবাইলে সার্চ দেবা, সার্চ দিয়ে ভোকাবুলারিটা লিখবা। তোমাদের ভুল হবে কি প্রথম? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। এই ক্লাসের রেকর্ডিং বা স্লাইড পরেও পাবো না? অবশ্যই ভাইয়া, ক্লাসটা শেষে আমি এর ক্লাস মানে অলরেডি রেকর্ডেড হচ্ছে, আর ক্লাস শেষে আমি পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেবো গ্রুপে। আর ক্লাসগুলো থাকবে প্রাইভেট গ্রুপে, আমি গ্রুপটা করে তোমাদেরকে আমি প্রাইভেট গ্রুপ ফেসবুক গ্রুপে থাকবে, ওখানে তোমরা দেখে নেবা যাদের মিস হবে। তো দেখো এখানে আমি যে জিনিসটা বললাম, আর কোনো প্রশ্ন আছে? এখন দেখো যেটা বললাম, দেখো তোমাদের পরীক্ষায় এটার লর জন্য এবং ইংরেজির জন্য দুজনের জন্যই কথা বলতেছি আমি, ল এবং ইংরেজি একই, তোমাদের একটা কনফিউশন আসবে। দেখো এভরিওয়ান নোজ সাম ইয়ং পারসন হু ইজ ইমপ্রেসিভলি স্ট্রেট স্মার্ট বাট ডাজ পুরলি ইন স্কুল। বিষয়টা এখানে বুঝতে পারছো লাইনটা? এভরিওয়ান নোজ সাম ইয়ং পারসন মানে কিছু যুবক বা কিছু বালক বলতে পারি, হু ইজ ইমপ্রেসিভলি স্ট্রিট স্মার্ট মানে রাস্তার স্মার্ট, মানে রাস্তার পাতি নেতা আছে না, ওইটা মনে করো না, মানে স্ট্রিট স্মার্ট মানে রাস্তায় চলাফেরার জন্য স্মার্টলি সাজে, মানে স্মার্টলি চলাফেরা করার চেষ্টা করে, ছিঁড়া প্যান্ট, প্যান্টটা আবার কাইটা মনে করো 4-5 খান থেকে ওর পা দেখা যায়, ঠিক আছে? আর পারলে ওটারে মনে করো চিপাইতে চিপাইতে মানে কাইটা এমনভাবে করে, মানে ওর হাড্ডি গুড্ডির সাথে যদি একবার লাইনের মানে লাইগে রয়েছে মনে হচ্ছে যে কঙ্কাল যাচ্ছে। ভাইটি মনে হয় খুব ঠিক আছে, স্মার্ট। হ্যাঁ। তো স্টেট স্মার্ট এই টাইপের স্টুডেন্ট, বাট ডাজ পুরলি ইন স্কুল মানে স্কুলে সে খুবই মানে আসে এমনভাবে যে বোঝে না। হোয়াট এ ওয়েস্ট উই থিঙ্ক দ্যাট ওয়ান হু ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাবাউট সো মেনি থিংস ইন সিমস আনএবল টু অ্যাপ্লাই দ্যাট ইন্টেলিজেন্স টু একাডেমিক ওয়ার্ক। মানে আমি এগুলো পড়তেছি না। এখন দেখো এইগুলো কি কোনো তোমাদের টেক্সট বুকে আছে বলো তো, বলো, কোনো রিটেন বইতে পাবা? না। না এগুলো ভাইয়া। আসে কি ভাই আমাদের যে প্রতিদিন আমাদের যে দৈনন্দিন আমরা ফেসবুক ফলো করি, কি কি দেখতেছি এইগুলোর উপরে তোমার স্যাররা জানে যে তোমরা এইগুলো দেখো, এমন না যে তোমার আনকমন আসবে, এগুলো তুমি জানো কিন্তু হয়তো রিভিশন জানা বা জানো না, এইগুলোর জানা না জানার কারণে সমস্যা হবে। এইগুলোর উপর ভিত্তি করে তোমার একটা ধারণা দেবে যে ওর চিন্তাটা কি, ওর এই বিষয়ে চিন্তা কি পজিটিভ। একটা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট যাবে, ধরো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ধরো 40 পাইলো সাপোজ, ও সারা জীবন মেয়েদের পিছনে রাস্তার সাইড মোড়ে যাইয়া ইপটিজিং করছে, নয়তো বাঁশি মানে মুখ দিয়ে বাঁশি ফুদিছে, ঠিক আছে? নয়তো বাইকে যখন মেয়েরা যাচ্ছে বাইকের পিক আপটা বাড়াইয়া চলে যাচ্ছে, নয়তো সাইলেন্সার একটা থাকলে ডাবল লাগায়। তো ওর সেন্সটা আর তোমার মতো একটা মানুষের সেন্স কি এক থাকবে বলো, বলো জিনিসটা?
না এখন ভাইয়া। স্যারদের কাছে যখন স্যাররা তো দেখে মার্ক দেখতেছে, স্যাররা তো জানে না তোমার আইডিয়া কি। এমসিকিউ ধরো তুমিও 40 পেয়েছো, একটা গাঞ্জাখোরও 40 পেয়েছে, এখন স্যাররা কারে বাদ দেবে? স্যাররা কি জানে তুমি ভালো খারাপ? ওই বাদ দেওয়ার জন্য এই সেন্সটা দরকার। একটা যে গাঞ্জাখোর ও লিখবে যে আমার ভালো একটা পোশাক থাকলে, যেমন এই সিম্পল বলে আমার একটা গতবার না জানি 22-23 একটা প্রশ্ন আসছিল যে তোমার ধারণার কারণে মানে ইউর আইডিয়া অন মডার্ন, মানে মডার্নিজম, ঠিক আছে, আধুনিকতার বিষয়টা তোমার কি চিন্তা ভাবনা। ও ও কি লিখবে, ওই গাঞ্জাখোর লিখবে কি? গাঞ্জাখোর লিখবে যে একটা সিরা প্যান্ট পরতে হবে, একটা শার্ট পরতে হবে, কলারটা সাইডে দিতে হবে, বোতাম 2টা খোলা রাখবে, ঠিক আছে। এগুলোই তো চুলে মানে 3টা দাগ দেওয়া লাগবে, চুল বড় রাখবা, চুলের রং থাকবে 5-6 পদের, কি জানি মামুন লায়লা ওই সিরিজে দেবে। এখন সারা তো ওর লেখার ধরন দেখেই বুঝবে যে আসলে একটা স্টেট স্মার্ট এবং এটা হলো অন কাইন্ড অফ পাতি নেতা, তাহলে ওইখান থেকে মার্ক দিয়ে দেবে। তোমার চিন্তা ভাবনা তুমি কম লিখবা, বাট তোমার লেখার ভিতরে 2টা ওয়ার্ড, স্যারদের চোখে 2-3টা ওয়ার্ড পড়বে, যে লেখার ধরন দেখবে যে না লেখার ওর আইডিয়া ঠিক আছে। ক্লিয়ার? তুমি একটা এইচএসসি, তোমার যদি আমি কোয়ালিফিকেশনের কথা জিজ্ঞাসা করি, তোমার কোয়ালিফিকেশন কি? তুমি ইন্টারমিডিয়েট পাস করছো, তাই না? এখন তুমি যদি মনে করো তোমার কাছ থেকেও স্যাররা চাইবে না যে একটা বিশ্ববিদ্যালয় অনার্স পড়ুয়া স্টুডেন্ট যা লিখবে তুমি তা লিখবে, এমন তো হবে না, হবে? আমি ধরো যা লিখবো, এই লেখাটা থেকে আমি যা লিখবো তুমি কি লিখতে পারবে সেম? পারবে না। আর স্যাররা এটা জানে যে তোমার লেখাটা সেম হবে না, কিন্তু লেখাটা প্রপার জিনিসটা বুঝতে পারতেছো কিনা। এখন দেখো এখানে দেখো বোর্ড করা আছে ট্যাপ ইনটু, ফিশন, অক্স, তারপর যদি বলি এই যে ইনহেরেন্টলি। দেখো ইনহেরেন্ট মানে কি বলো তো ভাইয়া, কেউ বলতে পারো? এটা তো জানার কথা তোমাদের। ন্যাচারালি। গুড, জন্মগতভাবে। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনহেরেন্ট মানে হলো ভাইয়া, এটাকে বলতে পারি আমরা প্রতিভা বলি না ভাইয়া, এটার বলা যায় তোমাকে যে সুপ্ত, ঠিক আছে, সুপ্ত প্রতিভা, জন্মগত, এই টাইপের, ঠিক আছে। তো এখন দেখো ইনহেরেন্টলি মানে উই কনসিডার ইনহেরেন্টলি ওয়াইডলি অ্যান একাডেমিক, এই বিষয়গুলো ফিশন। এখন দেখো এখানে কি কি প্রশ্ন আসে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য কি লিখছে এক্সার্ভড অ্যান্ড হাউ ডাজ দ্য অথার ডেভেলপ ইট। মানে বিষয়টা বুঝাচ্ছে তোমার এই যে এই প্যাসেজটা পড়ছো, এই প্যাসেজটার মানে সেন্ট্রাল মানে মেইন ধারণাটা কি বা মেইন কনসেপ্টটা কি। এখন তুমি যদি মনে করো ভাইয়া আমি প্রাইমারি এই হাই স্কুলের বছর আসছে ভাইয়া, আমি কত সুন্দর লেখা দিয়েছি, স্যাররা মার্ক দিছে, আমি এইখান থেকে শুরু করলাম দ্য ট্রাভেল, এখান থেকে আমি এই লাইনটা এই পর্যন্ত দিয়ে আসি, সুন্দর করে হুবহু লিখে দিয়েছি, স্যাররা তো 1 মার্ক দিলেও তো দিবে আমাকে, তাই না? স্যারদের ভাইয়া কোনো ঠেকা পড়ে নেই তোমার মতো এরকম আবুলকে পাশ করাইয়া চান্স দেওয়ার জন্য, বুঝতে পারছো? স্যাররা বাদ দেওয়ার জন্যই তোমাকে পরীক্ষা ডাকছে, মাইন্ড করো না বিষয়টা। এইগুলো লেখা যাবে না ভাইয়া, বুঝছো? অনেকে এগুলো করে যে অন্তত আমি লিখে দিয়ে আসলাম স্যাররা, এবং খুব ভাই শোনো, স্যাররা তো আমাদের, তোমরা যখন পরীক্ষা দাও স্যাররা এসে আমাদের আবার খাতা দেখার পরে আমাদের সাথে এসে বলে যে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে ভালো মানে বেশি। এরা মানে এই যে তানবীর স্যার বলছিল, তোমার দেখছো কিনা জানি না, যারা এই প্রশ্ন নংটা লেখে না, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এত, ঠিক আছে, ওইটাকে এমন সুন্দরভাবে ডিজাইন করে, ওই সময়টা যদি ও এটা নিয়ে চিন্তা করতো অন্তত 2টা ওয়ার্ড লিখতে পারতো, কিন্তু ও চিন্তা করে নেই, ও মনে করছে কঠিন আসবে না, ও এটাকে ডিজাইন করছে। ভাই বলতেছে বাবা আমার কি ওই ডিজাইন দেখে মার্ক দেওয়ার কথা, আমার কি এটা চারু করু মানে ইনস্টিটিউটে ভর্তির জন্য আসছো? তো এইগুলো করবে না। মেয়ে আপুদেরকে বলছি ভাইয়া, এখানে তোমাদের পরীক্ষা হবে নিরিবিলি এখন নিশ্চিন্তে, কে কতগুলো লিখতেছে এই চিন্তাই করবে না, বুঝতে পারছো? আর আমি জীবনে একটা মানে অপরাধ করছিলাম কি, মানে আমি মানে যদিও অপরাধ করি নাই, আমি বলা যায় আমার পাশে একটা মেয়ে বসছিল, তো আমার লেখা দেখা ওই মেয়ে গেছে, মানে আমি জানি হয়তো ও মেয়ে যতটুকু জানতো তাও ভুলে গেছে মনে হচ্ছে, ও লেখা রেখে আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে আমি লিখতেছি, মানে আমি ভাই কমন পড়ছে আমি লিখতেছি ভাই, এটা স্বাভাবিক বিষয়, তাই না? একটা এক্সাইটমেন্ট কাজ করে না? যদি তোমার ধরো মানে ধরো তুমি পড়ে গেছো, ধরো আরিফ ভাই একটা আজকে পড়াবে তোমাদেরকে সাইবার বুলিং, এখন ওইটাই যদি কমন পড়ে তাহলে কেমন এক্সাইটমেন্ট থাকবে বলো, তাই না? তো আমার ভাই কমন পড়ছে কি বলতো, আমি ওই ধারণা নিতাম, আমি প্রশ্নগুলো আমি কমন পড়ছে আমি লিখতেছি, তো ও জানি না মেয়ে মানুষ এমনিতে একটু প্রেশার কম নিতে পারে, ন্যাচারালি স্বাভাবিক। তো ও ভাই দেখছি মানে তাকাই রয়েছে, মানে নর্মালি বসে তাকাই রয়েছে, মানে আমি লিখতেছি ওদিকে 1 লাখ মানে এক পাশে তো মানে লিখতেছে একরূপ, আবার দেখি মানে তাকাই রয়েছে আমি হাতের দিকে, মানে আমার দিকে তাকায়নি ভাই, আমি আই এম নট সো স্মার্ট, আমার লেখার দিকে তাকাই রয়েছে। তা আমি আবার মেয়েদের মতো ঢাকা ঢাকার অভ্যস্ত না, আমি মনে হয় খুব সম্ভবত 45 মিনিট সময় লাগছিল আমার পরীক্ষা দেওয়ার সময়। তো আমি আবার এমসিকিউ পরীক্ষাও দিছি ভাই, আমি 31 মিনিট 33 সেকেন্ড ঘড়ি ধরা একবারে, 1 ঘন্টার পরীক্ষা। এই জন্য আমাকে মনে করছিল আমি যে প্রক্সি দিতে আসছি, কিন্তু ওই সময় আমাকে বলে কি তুমি কি প্রক্সি দিচ্ছ, বাট আমি আসলে প্রক্সি অর্থই জানতাম না অনেস্টলি, ওই সময় ফার্স্ট টাইম জানি যে প্রক্সি মিনিং কি।
আমি ভাবছি স্যারে আমাকে প্রশংসা করবে যে তাড়াতাড়ি কিরে বাবা ভালো ভালো আধা ঘন্টা পরীক্ষা দিয়ে দিচ্ছ তুমি 1 ঘন্টার পরীক্ষা। প্রশংসার পরিবর্তে আইসা দেখি কি স্যার এসে বলতেছে এই তোমার তুমি এত তাড়াতাড়ি কীভাবে দিলা প্রশ্ন লিখেছো লোক কইছে বলে। আমি হা করে রয়েছি ভাই, আমার প্রশ্ন কমন পড়ছে, আমার প্রশ্ন দাগাই ফেলছে, আমি সিম্পল। এমসিকিউ কিন্তু আসলে কমন পড়লে দাগাই ফেলতে পারো তাই না? তোমার যদি যেটা কমন পড়ে না ওটা যদি আমি 5 দিন সময় দিই তাও কিন্তু আন্দাজই দেখান লাগবে নাকি বলো? কমন পড়লে ঠিক আছে ওটা হ্যাঁ সময় লাগবে ভাইয়া। না। তো এই হলো বিষয়। এখন এগুলো হবে। তারপর দেখো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্টেট স্মার্ট। দেখো যেই প্রশ্নগুলো করলাম আমি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো ভাই স্টেট স্মার্ট ইন দ্য কন্টেস্ট অফ এক্সার্ভড। তুমি এখন স্টেট স্মার্ট মানে কি বলো লিখবে, ও লিখবে কি বলো, ও লিখবে তো ওর ধারণা ওর তো মানে পরিধি, চিন্তার পরিধি বলো কুৎসিত, ওর চিন্তার পরিধি হলো গঞ্জিকা, ওর চিন্তার পরিধি হলো বিড়ি, ওর চিন্তার পরিধি হলো ইফটিজিং। ও কিভাবে ভালো আইডিয়া লিখবে? বাট তুমি একটু বাংলার চিন্তা করো ভাইয়া, তুমি বাংলায় চিন্তা করলে তো 2টা লাইন লিখতে পারবা বাংলা। এখন এটা ধরো লেখ, জীবনও পারো না, এটা অন্তত 2টা লাইন তো মাথায় আসবে বলো, 2টা লাইন কি মাথায় আসবে হ্যাঁ না ভাইয়া, বাংলা? আসবে ভাইয়া। এখন ওই 2টা লাইনকে যখন ইংরেজিতে আমি কনভার্ট করবো তাহলে কোন স্ট্রাকচারে ভাইয়া? ওই যে ভাইয়া একটা স্ট্রাকচার শিখে এই মাত্র, ওই স্ট্রাকচারে লিখে দেবা। হোয়াট ডাজ দ্য অথর according to you mean by intellectual concerns in the second paragraph? Give the contextual meanings in English of the bold face words. মানে কি বলছে বলতো, এইখানে যে বোল্ড করে দেওয়া আছে শব্দগুলো বা ফ্রেজগুলো, এই যেমন প্রনো টু, তারপর হলো তোমার ফিশন, ওয়ার্কস, ইনহেরেন্টলি, ট্যাপ ইনটু, 5টা আছে, বুঝতে পারছো? এগুলোর কি বলছে ভাইয়া? মিন বাই, মিনিং চাচ্ছে। তারপর দেখো ট্রান্সলেট দ্য আন্ডারলাইন্ড পোর্শন অফ দ্য এক্সপার্ট ইনটু বাংলা। আসলে আমি চোখে কম দেখতেছি নাকি এখন, তো যাই হোক। তো দেখো এইখানে যে আন্ডারলাইন করে ওয়ার্ডগুলো শব্দ দেওয়া আছে এই থেকে এই পর্যন্ত, এগুলো কি করতে ভাইয়া? ট্রান্সলেট করতে গেছে। এখন ট্রান্সলেটটা কীভাবে করবো সেটা আমি আগামী ক্লাসে বলবো, আজকের ক্লাসে আমি ওই বিষয়টা না যাই। তো দেখো যেটা বললাম, এখন দেখো এটা হলো কম্প্রিহেনশন, এখানে 5টা প্রশ্নে 25 মার্ক থাকবে। এখন এই যে তোমরা দেখো 2 নাম্বার যেটা আছে সেটা কি ভাইয়া? এসে আসবে, 2টা এসে আসবে, 2টা এসে থেকে তোমার যে কোনো একটা লিখতে হবে। এখন আমরা সেই এসেটাই আসি, আমরা কি লিখবো ভাইয়া? এখানে দেখি আমরা আজকে শিখবো সাইবার বুলিং, একটা অদৃশ্য সহিংসতা। একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে সাইবার বুলিং একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এটি মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মানহানিকর তথ্য প্রচার বা মানসিক নির্যাতন করা। ইউনিসেফের একটি সাম্প্রতিক প্রতিবেদন, দেখো আমি যে তোমাকে তথ্যগুলো দিছি, লেখাটা দিছি, এই লেখাটার মার্ক কেমনে বেড়ে যায়, শুধু এই লাইনটা লেখলেই স্যাররা বুঝবে যে না ছেলেটা পেপার পড়ে, ছেলেটা মানে প্রতিদিন আপডেট থাকে, এর স্মার্ট। এ যদি একটা বানানো ভুল করে স্যাররা বানানটার দিকে না তাকে এর 1 মার্ক বেশি দেওয়ার চেষ্টা করে। আমি যে তোমাকে এই তথ্যটা লিখে দিছি ইউনিসেফের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী। এখন ইউনিসেফ তো ভাই কবে দিছে আমি জানি, এখন আমি ডেট মনে নাই, এই জন্য আমি কি লিখে দিছি? সাম্প্রতিক। সাম্প্রতিক মানেই তো একটা যে কোনো সময় বোঝাবে, তাই না? বিশ্বের প্রতি 3জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 1জন সাইবার বুলিংয়ের শিকার হন। শারীরিক লাঞ্ছনার বিপরীতে এর ক্ষতগুলো মানসিক দীর্ঘমেয়াদী হয়, যা সমাজ বা পরিবারের চোখে অনেক সময় অদৃশ্য থেকে যায়। এটা কি মিথ্যা কথা বলো? তোমাকে যদি একটা কমেন্টে কেউ এই যে হালারপুত বলে, আর মেয়েদেরকে যদি একটা অন্য টাইপের কেউ কিছু বলে, ইভেন যদি সেদিন দেখলাম একটা মানে দেখলাম, সেদিন না অনেক প্রায় 1 বছর ধরে ভাইরাল একটা আছে, ওই একটা ছোট বাচ্চাকে শেখ হাসিনা বলছে নাকি, এই জন্য মেয়েটা কান্না করতেছে, তাই না? যদি কেউ এখানে কোনো মেয়েকে যদি লায়লা বলে, ঠিক আছে, আবার যদি কোনো ছেলেকে মামুন বলে, এই মামুনের মতো ও দেখবে এমনিতেই মনে করো একটা মানসিকভাবে একটা কষ্ট পাচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা কিন্তু তোমরা করবো কি ভাই, এইগুলো একটু মুখস্থ করবা। বাংলাটা রচনার মতো মুখস্থ না ভাইয়া, তোমার হুবহু লাইন লেখা লাগবে না। তুমি যদি এটা, আমি তোমাদেরকে বলবো ভাইয়া মিনিমাম 5 থেকে 7 বার পড়বা, 5 থেকে 7 বার পড়লে তোমার ভিতরে একটা অটোমেটিক একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখানে দেখো আমি হ্যাঁ একটা ভাইয়া। দিয়েছি পিউ রিসার্চ সেন্টার, ইংরেজি দেখবা এর তথ্য মতে প্রায় 46%, 46% কিশোর কিশোরী, এখানে লিখতে পারবো টিনেজার মানে কি, কিশোর কিশোরী, ঠিক আছে, অনলাইনে কোনো না কোনো ভাবে হয়রানির শিকার হয়েছে। আমরা এগুলো তোমরা একটু দেখে নেবা ভাইয়া। আবার দেখো বাংলাদেশেও সাইবার নিরাপত্তা আইন এর একটা ডিজিটাল অপরাধ আইন দমন চলছে, এগুলো তোমরা সুন্দর করে দেখবা। আমরা সুন্দর করে ইংরেজিটা দিয়ে দিচ্ছি এখানে। তবে আমরা যেটা করবো এখন সেটা কি ভাইয়া, ইংরেজি টু বাংলা শেখা লাগবে, তাই না? একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে সাইবার বুলিং একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। শোনো একটা বিষয় বলি তোমাদেরকে, সেটা কি ভাইয়া? ভার্ব কোনটা বলো তো ভাইয়া? পরিণত হওয়া। ভার্ব কোনটা? পরিণত পরিণত হয়েছে। হওয়া। তাই না? পরিণত এখন হয়েছে। ভার্বকে প্রশ্ন করো
কে পরিণত হয়েছে? প্রশ্ন করো, কে? সাইবার বুলিং। এখানে মূল কাজটা সাইবার কে বুলিং। করতেছে? সাইবার বুলিং মূল সাবজেক্ট মানে কি? যে কাজটা সম্পাদন করে। কে কে সাইবার বুলিং। তাহলে সাবজেক্ট আমার ওই যে স্ট্রাকচার ফলো করো, এই প্রথম কি সাবজেক্ট, তারপর কি ধরো অ্যাডভার্বটা বাদ দিলাম, ভার বসে, তারপর কি অবজেক্ট বসে, মানে অ্যাডভার্ব, অবজেক্ট কয় প্রকার? দুই ভার্ব, প্রকার। একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট মানে ও দ্বারা অবজেক্ট বুঝাচ্ছি। অবজেক্ট মানে কি দুই ইনডিরেক্ট, প্রকার, ইনডাইরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্ট, দুইটা যে কোনো একটা বসবে, যদি না থাকে নাই। এরপর কি ভাইয়া? ডিরেকশন ওয়ান, ডিরেকশন টু, মানে কোন দিকে কোথা থেকে, কোথাও থেকে, ডিরেকশন ওয়ান, ডিরেকশন টু। ওটা যদি না পাই ওইগুলো খুব কম ব্যবহৃত হয়। এরপর লাগবে এমপিটিআর, ঠিক আছে, এইটা এমপিটিআর, এই কটা বেশি সব থেকে ব্যবহৃত হয়, ঠিক আছে। টিআর। এখন দেখো সাইবার বুলিং পরিণত হয়েছে। এখন প্রশ্ন করো কি পরিণত হয়েছে ভাইয়া? একটি কি ভাইয়া বলো? একটি বৈশ্বিক সংকটে, বৈশ্বিক সংকট। বৈশ্বিক তবে একটা সংকটে। বিষয় বলি, এখানে তোমাদের একটা প্রশ্ন করে দিই ভাইয়া, কি পরিণত হয়েছে? সাইবার বুলিং পরিণত হয়েছে। এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সাইবার বুলিংটা পাই। আমি তোমাদেরকে এইটা বললে তোমরা বেশি খুশি হবা। বি ভার্ব। এখানে আমরা যে বিকাম লিখছি না ভাইয়া, বিকাম মানে কি বলতো? হওয়া। বিকাম আর বি, বি অথবা বিকাম অর্থটা কি বলতো ভাইয়া? এক, অর্থটা কি? একই অর্থ, মানে কি হওয়া, ঠিক আছে। এখন এই ভার্বগুলো দিয়ে যখন বি ভার্ব থাকবে মেইন ভার্ব, তুমি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা খুব আসবে না, তুমি তখন কি দিয়ে প্রশ্ন করবে? কি দিয়া? কি দিয়া, তখন ভালো কাজ করবে। কি হয়েছে? সাইবার বুলিং মানে কি পরিণত হয়েছে? সাইবার বুলিং পরিণত হয়েছে কিসে পরিণত হয়েছে? ক্লিয়ার? তুমি ভার্বকে প্রশ্ন করো কিসে পরিণত হয়েছে তখন। এটা বি ভার্বের ক্ষেত্রে এগুলো খুব কম। বি ভার্বের ক্ষেত্রে প্রশ্ন করবা কিসে পরিণত হয়েছে? একটি বৈশ্বিক সংকটে। তাহলে কি বলবা? সাইবার বুলিং বসাইলাম। এখন আমি বলি ভাইয়া, এই যে সেন্টেন্সটা এইগুলো আগে দিচ্ছে না ভাইয়া, এগুলো তুমি চাইলে পরেও দিতে পারবা ভাইয়া। এই যে অংশটুকু আমরা এইটা থেকে আমরা কিন্তু সাধারণভাবে লিখি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড লেখা, আমি এই জন্য লিখে দিচ্ছি। আমি যেহেতু লিখছি মানে সেন্টেন্স সৌন্দর্যের জন্য। তুমি কি করবে? এইটা থেকে শুরু করবে। সাইবার বুলিং হ্যাজ বিকাম, হয়েছে কি হয়েছে? এ গ্লোবাল ক্রাইসিস, বৈশ্বিক সংকট। তুমি এখানে বলতে পারো এ ওয়ার্ল্ডলি ক্রাইসিস, তুমি যদি ওটা বলো তাও হবে। ওয়ার্ল্ড অর্থ কি বলো? বিশ্ব। এই নাউনের সাথে এলয় থাকলে কি হয় বলো তো? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কি হয়? সরি, অ্যাডজেক্টিভ, মাই অ্যাডজেক্টিভ। একটাও নিচে পারবে না। কয় মিনিট আছে দেখো তো ভাইয়া? 4 মিনিট আছে। ভাইয়া 4 4 মিনিট ভাইয়া। মিনিট। আচ্ছা, ক্লাস কি খুব বোরিং হয়েছে না? ইন দ্য না ভাইয়া। 21st সেঞ্চুরি, ইন দ্য 21st সেঞ্চুরি মানে কি একবিংশ শতাব্দীতে, মানে আমি বললাম না ভাইয়া কখন হয়েছে, আমরা ওইগুলো প্রশ্ন করে অ্যান্সার পাবো ভাইয়া। তো দেখো প্রথম বসালাম কি ভাইয়া? হয়েছে। এখন কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? একটি বৈশ্বিক সংকটে হয়েছে, বৈশ্বিক সংকটে পরিণত সংকটে। হয়েছে। কিসে পরিণত হয়েছে? একটি বৈশ্বিক সংকটে। তাহলে এক গ্লোবাল ক্রাইসিস। এখন দেখো একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে কিভাবে হয়েছে প্রশ্ন করো তুমি ভাবকে। কারণ এইগুলো তো অবজেক্ট পাইছি ভাইয়া, ওই যে অবজেক্ট তো ইনডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি। এখন প্রশ্ন করো ম্যানার দিয়া ভাবকে কিভাবে হয়েছে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে। এখন তুমি এই দেখো প্রশ্ন করতে এইটুকু উন্নতির সাথে সাথে কিসের কিসের উন্নতি? অভূতপূর্ব, প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি। এইগুলো একটা ফ্রেজ ভাইয়া, এইটুকু একটা ফ্রেজ। একটা বিষয় বলে দিই তোমাদেরকে ভাইয়া, আমরা বিভক্তি পড়ছি না ভাইয়া? বিভক্তি পড়ছি কিনা? যে মূল শব্দের সাথে কি এ বিভক্তি থাকে অথবা কে, এই টাইপের বিষয়, ঠিক আছে। তো এইগুলো, এই তোমরা কি চলে গেছো নাকি? চুপচাপ দেখি তো। এইখানে যেটা বললাম যে এই যে উন্নতির সাথে সাথে, তাহলে প্রযুক্তির কিসের উন্নতি? প্রযুক্তির অভূতপূর্ব। এখানে আমরা লিখবো কি অভূতপূর্ব। ভাইয়া? এই দেখো উইথ দ্য র্যাপিড। অভূতপূর্ব নাকি ভাই বলতো? যেটা কি দ্রুত, অভূতপূর্ব মানে হলো দ্রুত, ঠিক আছে। এখানে র্যাপিড না ব্যবহার করে আমরা কি ব্যবহার করতে পারি? ফাস্ট ব্যবহার করতে পারি। উইথ দ্য সাথে সাথে মানে কি ভাইয়া? উইথ, ঠিক আছে। এখানে অ্যালং উইথ ব্যবহার করলে আমরা সবথেকে বেশি ভালো হয়। অ্যালং উইথ দ্য র্যাপিড প্রোগ্রেস। প্রোগ্রেস মানে কি বলতো? উন্নতি। আমরা এখানে প্রোগ্রেস না বলে ডেভেলপ উন্নতি। বসাতে পারি, ঠিক আছে। অফ টেকনোলজি, টেকনোলজি মানে কি ভাইয়া? প্রযুক্তি। যখন মূল শব্দের সাথে কোনো বাংলা শব্দের সাথে র থাকবে বা এর থাকবে, তখন যেই শব্দের সাথে র বা এর থাকবে তার পূর্বের সব কি বসাবা? অফ বসাবা। তাহলে এখানে কোন শব্দের সাথে র আছে? প্রযুক্তির সাথে। তাহলে এই প্রযুক্তি ইংরেজি কি? টেকনোলজি, তার পূর্বে অফ বসাবো, ঠিক আছে। তাহলে উইথ দ্য র্যাপিড প্রোগ্রেস অফ টেকনোলজি, ঠিক আছে, ক্লিয়ার কিনা? তাহলে এইটা লিখতে পারো ইন দ্য 20। কখন হয়েছে ভাইয়া? কখন হয়েছে? একবিংশ শতাব্দীতে। একবিংশ শতাব্দীতে। তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে, সাইবার বুলিং হ্যাজ বিকাম এ গ্লোবাল ক্রাইসিস উইথ দ্য র্যাপিড প্রোগ্রেস অফ টেকনোলজি ইন দ্য 21st সেঞ্চুরি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে ভোকাবুলারি লেখা আছে, প্রোগ্রেস মানে উন্নতি, গ্লোবাল ক্রাইসিস মানে বৈশ্বিক সংকট। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা এখান থেকে আবার দেখে নেবা। তোমাদের হোমওয়ার্ক কী দিছি তাহলে আমি ভাইয়া বলো তো?
আমাকে একটু বলো তোমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা হলো তোমাদের ওই যে স্ট্রাকচারটা দিছি আমি তোমাদেরকে, আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ওই যে তোমাদেরকে আমি স্ট্রাকচারটা দিছি, ওই স্ট্রাকচার দিয়ে তোমরা 10টা সেন্টেন্স তৈরি করবা। কয়টা ভাইয়া? 10টা। 10টা সেন্টেন্স। তোমাদের এই 12 দিন কোনো, যারা জিএসটি দাও বা অন্যান্য এক্সাম দেবা, তোমাদেরকে অন্যান্য এক্সাম দেবা কেউ জিএসটি ছাড়া? হাজি দানিশ। হাজি দিনেশে দেওয়া। তো তোমরা, আমি আমি তোমাদের হাজি দিনেশের ওখানে আমার একটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ইংরেজির জন্য। আর আমি যারা দিবা আমাকে একটু নক দিয়ে আমি একটু পিডিএফ দিয়ে দেবো না সাজেশনের, বা ভয়েস দিয়ে দেবো না, ওই বিষয়গুলো পড়বা। তোমাদের একই বিষয়, হাজি দিনেশের প্রশ্ন আসে খুবই সহজ, বুঝতে পারছো? যে ইংরেজি প্রশ্ন আসবে 50টা, এই 50টা প্রশ্ন আসবে তোমাদের খুবই সহজ আসবে, মানে কি বলবো তোমাদেরকে, সামনে সহজ সহজ টপিক থেকে। তো যাই হোক ওগুলা আমি ওখানে বলে দিয়েছি, তা ওগুলো বিষয় পরের বিষয়। তো তোমরা এখানে যারা অন্যান্য ইউনিভার্সিটি জিএসটি ব্যতীত পরীক্ষা দেবে না, তোমাদেরকে বলো ভাইয়া তোমরা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা তোমরা একটু পড়াশোনা করবা। তো 10টা ইংরেজি, বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স, এই যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার দিয়ে লিখবা, লিখে এই গ্রুপে সাবমিট করবা। আরেকটা বিষয়, গ্রুপে কোনো মানে আপু আপনারটা ভালো হয়েছে বা ভাইয়া আপনারটা ভালো হয়েছে, আপনি কোথা থেকে শিখছেন, মানে খোঁজ গল্প করার জন্য আবার কেউ নকটাক দিবা না, ক্লিয়ার? মানে কারোর সাথে জাস্ট এখানে যদি কোনো প্রশ্ন থাকে দিবা, প্রশ্ন করবা। এখন কিন্তু তোমাদের মানে কথা বলার জন্য ওটা কিন্তু অফ করা আছে, মানে মেসেজ দেওয়ার জন্য। কারণ কি, ধরো এক একজনে পড়াশোনা করে, ডাটা অন রাখে, কোনো একটা ক্লাস করে, তোমার ওই মেসেজ নোটিফিকেশন যাওয়ায় ওটা বিরক্তিকর লাগে, তাই না? তো ওটা চাইলে তাহলে কাজ করো, তোমরা ইনবক্সে দিও, আমাকে গ্রুপে দেওয়ার দরকার নেই। তাহলে আমি একটা নোটিশ দেবো, ওই নোটিশটা অনেকেই দেখতে পারবে না, উপরে চলে যাবে। আর তোমরা আমাকে মানে প্রত্যেকে আমাকে ইনবক্সে পড়া পাঠাবা, ঠিক আছে? আচ্ছা। ভাইয়া এখন হোয়াটসঅ্যাপে দিলে হবে আপনার নাম্বারে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবো ভাইয়া। তো দেখো এইটা আসে। ভাইয়া, জি জি। এই ক্লাসের স্লাইড তারপর আপনার এইচডব্লিউ এইটার বাদে কি আরো কিছু পড়া লাগবে? আমার পড়ার দেওয়ার, আমি যেগুলো পড়াবো এগুলোর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। আচ্ছা। আর তোমাদের সাথে আমার পরীক্ষার দিন দেখা হবে ইনশাল্লাহ, যখন হলে ঢুকবা তার আগে আমার সাথে যদি কারো প্রয়োজন হয়, আর যদি কেউ না দেখা করতে চাও সমস্যা নেই, যদি কারো দেখা করার ইচ্ছা থাকে দেখা করে যেও, আর ভাইয়ের কাছ থেকে চা খেয়ে যেও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যেটা, আচ্ছা ভাইয়া। তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই একটু। দেখো এটি মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। এখন যদি প্রশ্ন করি কিভাবে হয়, কিভাবে প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, তাই না? কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মানহানিকর তথ্য প্রচার বা মানসিক নির্যাতন করে। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, আমরা বাংলা ভাষা যখন কথা বলি, আমরা বাংলা কয়টা শব্দ নিয়ে কথা বলি? কে কত বাংলা শব্দ জানো? একটু দেখতে ধারণা করো তো, আমাকে বলো তো, যে ভাইয়া আমি এত হাজার বাংলা শব্দ জানি, কে কত হাজার বাংলা শব্দ জানো? আনুমানিক আনুমানিক বলো বলো। এখানে এমন কেউ নাই যারা 500-র উপরে বাংলা অর্থ জানে, বাংলা মানে শব্দ ইউজ করে। তাহলে ইংরেজি শেখার ক্ষেত্রে কি আমার 1000 ভোকাবুলারি শেখার আছে? রিটেন লিখতে আমার 1000 ভোকাবুলারি জানতে হবে না। ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে 500 আছে না, এই 500-র মধ্যে আমরা পারবো। দেখো তো এই শব্দগুলো, এটি মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মানহানিকর, এই শব্দটাকে আমরা বাংলাদেশে মানে বাংলায় ব্যবহার করি কিনা বলো? ব্যবহার করি, হয়তো ইংরেজিতে আমরা জানি না। তথ্য প্রচার বা মানসিক নির্যাতন করে, তাহলে এর ভার্ব কোনটা বলো তো? নির্যাতন করা। এখানে ভার্ব কোনটা? নির্যাতন করা না। এখানে শোনো, এটি মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মানহানিকর তথ্য প্রচার বা মানসিক নির্যাতন করা, মানে এটি বলতে বোঝায়, ঠিক আছে? এই যে নির্যাতন করে এখানে মেইন ভার্ব না। তবে যদি এখানে লিখতে চাও মেইন ভার্ব হিসেবে লেখা যায়, সমস্যা নাই। তাহলে নির্যাতন ইংরেজি কি বলো তো? নির্যাতন করে ইংরেজি কি বলো? টর্চার। নির্যাতন করে ইংরেজি কি? টর্চার। তাহলে ইট টর্চার্স, ঠিক আছে? তখন দেবা কি? ইট টর্চার্স। আচ্ছা, যেহেতু আমরা এখানে মেইন ভার্ব হিসেবে কি দিয়েছি? বি ভার্ব। কারণ কি ভাইয়া, এখানে এটি মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, এখানে বি ভার্ব হিসেবে, মানে ভার্বটা মেইন ভার্বটা এখানে উজ্জ্ব আছে, এগুলো আছে না, এগুলো ভাইয়া ফ্রেজ বলা হয়। তো এখানে কেউ যদি মেইন ভার্ব হিসেবে নিতে চাও, একটা সেন্টেন্সের ট্রান্সলেট মানে আমি লিখে দিচ্ছি মানে এটাই শেষ, তাই না? তুমি এটা চাইলে মিনিমাম 3 থেকে 4 ভাবে লিখতে পারো, ক্লিয়ার? এই জন্যই বলছি তোমরা নিজেরা লিখবা। তোমরা ফ্রি হ্যান্ডরাইটিংয়ে দক্ষতা বাড়লে তুমি নিজেরা যখন লিখবা তখন সেন্টেন্সগুলো দেখবা এক এক স্যারদের কাছে নতুনত্ব আসবে। এই জন্য বুঝতে পারে স্যাররা যেটা কোনটা মুখস্থ কোনটা মুখস্থ না। তো ইট ইজ মেইনলি দ্য অ্যাক্ট অফ স্প্রেডিং, তাহলে কি ইট ইজ, এটা হয় মূলত, মানে মেইনলি ইংরেজি কি বলতো? মূলত কি, এটা কি?
এটা মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে তথ্য প্রচার বা মানসিক নির্যাতন করা। তাহলে মেইনলি দ্য অ্যাক্ট অফ মানে কি বলতো ভাইয়া? অ্যাক্ট অফ কি মানে কাজ, অ্যাক্ট মানে কি কাজ, অফ স্প্রেডিং, স্প্রেড মানে কি বলতো? বলো বলো। ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে প্রচার, দেওয়া, প্রচার করা, ছড়িয়ে দেওয়া, বিস্তার করা। কি বিস্তার করে? ফলস ইনফরমেশন, মিথ্যা তথ্য, অথবা কজিং মেন্টাল পেইন। কি করে ভাইয়া? মানসিক, মানসিক অশান্তি, এই যে মানসিক শোনো, কজ মেন্টাল পেইন এটা একটা ফ্রেজ, মানে মানসিক নির্যাতন করা, কজ মেন্টাল পেইন অথবা কজ ফিজিক্যাল পেইন, পেইন, শারীরিক নির্যাতন করা, এগুলো একটা ফ্রেজ, ঠিক আছে? তুমি চাইলে এখানে ব্যবহার করতে পারো ভাইয়া টর্চার্স। এখানে কিন্তু ভাইয়া এটা সেন্টেন্সটা কিন্তু তোমার এখানে কম্পাউন্ড হিসেবে ব্যবহার করছে, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে। তাহলে টর্চার্স, টি আর চিয়ার্স, টর্চার্স, টর্চার্স মেন্টাল পেইন টু সামন। এই টু দিয়ে বুঝাচ্ছে লক্ষ্য করে, বুঝতে পারছো? টু সামন ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস, কীভাবে ব্যবহার করে, মানে কীভাবে মানে এইগুলো করে ভাইয়া? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। তাহলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যবহার ইংরেজি কি করে। ভাই? ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস। এই সেন্টেন্সটা তোমরা চাইলে আরও অন্যভাবেও লিখতে পারো, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে লিখে দেবা। ক্লিয়ার? স্যাররা যেন মূল আচ্ছা তুমি যদি এখানে লেখো ভাইয়া টর্চার মেন্টাল পেন, স্যাররা কি বুঝবে না ভাইয়া? বলো, যেটা এই তোমার কি বোঝে? মানসিক নির্যাতন বুঝাচ্ছে, বলো বুঝাচ্ছে। আমরা বলি কিনা বলো যে ভাই আমার একটা বই, যখন তুমি একটা দোকানে যাবা, যাই জাস্ট বলবা ভাই আমার একটা বই, তাহলে ভাইরা কি বুঝবে, মানে দোকানদার কি বুঝবে? তোমার একটা বই লাগবে, এটুকু তো বুঝবে, তাই না? তার মানে স্যারদের কাছেও তুমি জাস্ট এইটুকু ধরাই দেবা যে স্যার আমি এটা বুঝতে পারছি যে এটা আপনি এইটা বুঝাচ্ছেন, এইটুকু লিখলেই স্যাররা বুঝবে, তোমার এখানে লাইন বাই লাইন পড়বে না। ইউনিসেফের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তাহলে অনুযায়ী ইংরেজি কি বলতো? অ্যাকর্ডিং টু, ঠিক আছে? অ্যাকর্ডিংলি। হ্যাঁ, অ্যাকর্ডিংলিও লিখতে পারো, অ্যাকর্ডিং টু লিখবা। যদি অ্যাকর্ডিং লেখো তাহলে অ্যাকর্ডিং টু লিখবা। অ্যাকর্ডিংলি লিখলে তোমার কমা দেবা, আর অ্যাকর্ডিং টু লিখলে কমা দিও না আবার। অ্যাকর্ডিং টু কি অনুযায়ী? ইউনিসেফের একটি সাম্প্রতিক প্রতিবেদন। আচ্ছা বলো তো এখানে বা এর আছে কোথায় বলো তো? এই যে ফ্রেজটায়, এই ফ্রেজটায় ইউনিসেফের এই দেখো এর, তাহলে এর যেই শব্দের পর বা যেই শব্দের সাথে বা এর থাকবে তার আগে বসবে কি? অফ বসবে। তাহলে এখানে কোনটা আছে? অফ ইউনিসেফ। তাহলে ইউনিসেফের আগে কি বসছে? অফ বসাবা। এখন এইখানে ভাইয়া বা বাই লেখছে, কেন বাই লেখছে বলতে পারো? তুমি দেখলে অফ বসালে কি ভুল হবে তোমার? বলো তো? না। তবে বাই লেখছে কেন? কি ইউনিসেফ দ্বারা বুঝাচ্ছে, একটা সাম্প্রতিক প্রতিবেদন যে হয়েছে, প্রতিবেদনটা তো কারো দ্বারা হয়েছে, তাই না? এই জন্য এখানে দ্বারা লেখছে, মানে সরি বাই লেখছে। বাট তুমি যদি এখানে অফ ব্যবহার করো তোমার কি ভুল হবে? কখনোই না। তাহলে কী ব্যবহার করবা? তাহলে কি একটি সাম্প্রতিক প্রতিবেদন, এটা লাগবে আগে। শোনো, যদি কোনো শব্দের সাথে বা এর থাকে তাহলে কি করবা? এর পরবর্তীতে যেইগুলো আছে, পরবর্তীতে যেইগুলো থাকবে এইগুলোকে আগে নেবা, আর যেটার সাথে বা অর আছে সেটা পরে নেবা। আর এই দুইটা বিষয়ের মাঝে লিখবা কি? অফ লিখবা, সিম্পল কথা। তাহলে একটি সাম্প্রতিক প্রতিবেদন মানে কি? এ রিসেন্ট রিপোর্ট, প্রতিবেদন ইংরেজি কি? রিপোর্ট। রিসেন্ট মানে কি? সাম্প্রতিক। এ মানে কি? একটি। ক্লিয়ার? অফ ইউনিসেফ কমা দেবা। ক্লিয়ার? এটুকু আগে বসাবা। এখন দেখো, বিশ্বের প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন সাইবার বুলিংয়ের শিকার হন। তাহলে কে শিকার হন বলো তো ভাইয়া? কে শিকার হন? একজন। একজন একজন শিকার ব্যবহারকারী, হন, একজন শিকার হন। এখন সেই একজনটা ভাইয়া লেখো, সাবজেক্ট কিন্তু মাথায় রাখতে হবে। আমরা হেডট শিখছিলাম ভাইয়া, তোমরা কি হেডট শিখছো কখনো? হেডট নাম শুনছো কখনো? যেমন আমরা যদি বলি দ্য পিপল অফ বিডি। আচ্ছা বলো, ইজ না আর হবে বলো তো কেউ? আর কেন আর হইতেছো ভাইয়া? হ্যাঁ আর হয়েছে, কেন আর হয়েছে? পিপলটা, পিপলটা প্লুরাল। দেখো এইটা কি হেডট বলে ভাইয়া, এটা কি বলে? কি হেডট। একটু মিট করো। এখানে দেখো এটা ভার্বের পূর্ববর্তী যা আছে কি? সাবজেক্ট। তাহলে এখানে যে ওয়াপ আছে ভাইয়া, অপের পূর্ববর্তী মানে প্রিপোজিশনের পূর্ববর্তী যেটা থাকবে ওইটা হলো কি? আমি এখানে কি বুঝাচ্ছি? দ্য পিপল অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশকে বুঝাচ্ছি না পিপলকে বুঝাচ্ছি? বলো। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি কি বলো তো? তেলবাজ। এখন তেলবাজ ইংরেজি আমি জানি না, ধরে নাও। তাহলে এই যে শোনো, এই যে তেলবাজ আমি বুঝাচ্ছি, এখন বাংলাদেশকে তেলবাজ বলছি না, বাংলাদেশের মানুষকে আমি জোর দিয়ে বুঝাচ্ছি। কাকে বলো তো? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে। ওকে, মানুষকে তো এই হলো বিষয়।
আচ্ছা ক্লাস টাইম 10:30। তো এই বিষয়টাও তোমার এখানে মাথায় রাখতে হবে যে এখানেও আমি বুঝাচ্ছি কি ভাইয়া, বিশ্বের প্রতি 3জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন, এখানে মূল বিষয়টা কি একজন, কিন্তু এইখানে দেখো এই যে মধ্যে প্রতি 3জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে, তাহলে একজন কিসের মধ্যে, প্রতি 3জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে, তাহলে ওয়ান, এখানে মূল বিষয়টা কিন্তু ওয়ান। এখন এই যে সাবজেক্টটা, এই যে ভার্বটা বসছে দেখো, এই যে ইজ বসছে, ইজটা কার উপর ভিত্তি করে বসছে বলো তো আমাকে, এই ওয়ানকে ফলো ওয়ানের করে। উপর ভিত্তি করে। কারণ কি দেখো আমি কি বলছি ভাইয়া, হেডারটা কিভাবে বের করবা লিখে রাখো ভাইয়া, ভার্বের পূর্ববর্তী যে অংশ থাকবে, এই যে ভার্বের পূর্ববর্তী যা থাকবে সেটা কি সাবজেক্ট হিসেবে নেবা, কি হিসেবে নেবা, সাবজেক্ট হিসেবে নেবা, কথা বুঝছো। এরপর করবা কি, সাবজেক্ট যদি একাধিক অর্ড নিয়ে গঠিত হয়, অর্থাৎ একের অধিক, একাধিক মানে কি একের অধিক, যেমন রহিম করিম জব্বার থাকলে তুমি বুঝে নেবা, এগুলো তো একটাই বোঝাচ্ছে, কিন্তু একাধিক নিয়ে এখানে একাধিক। এরপর কি করবো ভাইয়া, এইগুলোর ভিতর থেকে একটা প্রিপোজিশন খুঁজে বের করার চেষ্টা করবো। দেখো তো প্রিপোজিশন আছে কোথায়, কোথায় প্রিপোজিশন, এই যে ইন, পাচ্ছি। ওয়ানের পরে। তাহলে প্রিপোজিশন যদি খুঁজে পাই, প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে, যে নাউন বা প্রোনাউন থাকবে, এই প্রোনাউনটা যদি বা এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, এই প্রোনাউনটা বা এই নাউনটা যদি প্লুরাল হয়, ভার্ব কি প্লুরাল, কথা ক্লিয়ার। আচ্ছা, তাহলে 1 in 3 ইন্টারনেট ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা বোঝাচ্ছে কি ওয়ান একজন কিসের মধ্যে, 3 ইন্টারনেট ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বের, তুমি এখানে ব্যবহার করতে পারবে 1 in 3 ইন্টারনেট ইউজার্স ওয়ার্ল্ডলি, অথবা করতে পারো অফ দ্য ওয়ার্ল্ড, এই যে বিশ্বের র আছে না, আছে কিনা বলো, তাহলে যার সাথে র থাকবে তারপরে তুমি তার পূর্বে কি দেবা অফ, তাহলে অফ আর বিশ্ব। শোনো, পৃথিবীতে কয়টা আছে, পৃথিবী কয়টা, একটা না, তাহলে পৃথিবীতে যত কিছু একটা আছে, একটা মাত্র, যার বিকল্প নাই, তার পূর্বে সবসময় একটা। দি আর্টিকেল দি বসাবা। যেমন পৃথিবীতে সূর্য আছে কয়টা, একটা, চাঁদ আছে কয়টা, একটা, মঙ্গল গ্রহ কয়টা, একটা, পৃথিবী কয়টা, একটা, বিশ্ব কয়টা, একটা, মহাসাগর কয়টা, যেমন প্রশান্ত মহাসাগর কয়টা, একটা, যতগুলো একটা আছে সবার পূর্বে কি বসাবা, দি বসাবা। কোরআন কয়টা, একটা, বাইবেল কয়টা, একটা, ক্লিয়ার। পৃথিবীর দিক কয়টা, পশ্চিম ভাইয়া কয়টা। একটা কোশ্চেন, জি বসো, বলো। হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর যে আছে, তো ব্যবহারকারী প্লাস এর সমান ব্যবহারকারীর না, তো আমরা হচ্ছে 1 of 3 না লিখে 1 in 3 লিখলাম কিছুর জন্য। এই যে মধ্যে ব্যবহার করছে না ভাইয়া, এখানে এই যে এখানে প্রিপোজিশনটা, মধ্যেটা ব্যবহার না করে লেখা যাবে না, যেমন বিশ্বের প্রতি 3জন ইন্টারনেট ব্যবহারকারী একজন, এটা আমি ভাইয়া, নাকি মধ্যেটা দিতেই হবে? আচ্ছা, এটা হলো তোমার তো বাংলাটা ভাইয়া, আমি তোমার বোঝানোর জন্য, তোমার তো এই বাংলা লিখবা না, তুমি পরীক্ষার সময় লিখবা, তুমি তো লিখবে ইংরেজিতে, তাই না। তো যদি এখানে হ্যাঁ, হ্যাঁ। মধ্যে না থাকে, তখন ব্যবহার করো 1 of the 3 ইন্টারনেট ইউজার্স, কথা ক্লিয়ার এবার। যদি এই মধ্যটা এখানে না থাকে, তাহলে ব্যবহার করবে কি অফ, ক্লিয়ার। হ্যাঁ, আমি এটাই বলতে এই চাইতেছিলাম যে প্রশ্ন মানে করবা, 1 in 3 আমি এর বলছি পরিবর্তে আমরা 1 of the 3 ও তো ইউজ করতে পারি, তাই না? অবশ্যই পারবা। এই যে দেখো, হ্যাঁ, তোমার নাম কি, আমার নাম তানভীর। এই দেখো, ও একটা, ওর ভিতরে একটা কনফিউশন থাকছিল না, ও এখন কিন্তু 100% ক্লিয়ারেন্স পাইছে না আমার কাছ থেকে। ও যখন এটা পরীক্ষায় ব্যবহার করবে, ওর কি ভিতরে কনফিউশন থাকবে। তোমাদের ভিতরে যা প্রশ্ন থাকে, আমি তোমাদেরকে বলছিলাম ভাইয়া, ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে মানে একবারে রিল্যাক্স, মানে উইথ কমফোর্টেবল আমাকে প্রশ্ন করার চেষ্টা করবা, যেটা কনফিউশন হয়, ঠিক আছে। ভুলটা, এটা যদি ভুল হইতো, ও ধরো এটা ভুল, ও যেটা চিন্তা করছে এটা ভুল ধরো, তাহলে আমি সঠিকটা ওরে বলে দিতে পারতাম না। আবার যদি এটা সঠিক, তাহলে ও 100% সঠিক জেনে গেল না। এভাবে শেখার চেষ্টা করবা সবসময়। তো দেখো আমি এটা বলে 1 of the 3 ইন্টারনেট ইউজার্স, এখানে যদি তোমার মধ্যে না থাকে তাহলে কি বলবা এটা। আর যদি তুমি এখানে যদি মধ্যে আছে, তারপরে যদি তুমি অন অফ ব্যবহার করো, তাহলেও সেন্টেন্সটা হবে ক্লিয়ার। স্যাররা এই সব ভুল ধরবে না ছোটোখাটো, কিন্তু ভুল ধরবে কোনটা, তুমি এখানে যদি আর লেখো, তাহলে ওটা কি করো হইয়া জানো, এই যে লাল কালি, আমার লাল কালিটা হয়তো একটু হালকা লাল, বুঝতে পারছো, স্যাররা আরও গাঢ় লাল কালি আছে, ওই লাল কালি দিয়া সুন্দর করে দাগ দিয়ে দেবে একটা। তো এই যে দেখো, ইজ অলরাইট হয়, ইজ এ ভিকটিম, ভিকটিম মানে কি বলো তো ভাইয়া, দেখো বুলিংয়ের শিকার, সাইবার বুলিংয়ের শিকার, এখানে র বা এর আছে কোথায় দেখো তো, এই যে র বা এর আছে। তাহলে কি বলছিলাম ভাইয়া, যার সাথে র বা এর থাকবে তার বসাবে পরে, যা এখানে নাই কোনটার সাথে বলো তো, এর পরবর্তী অংশ কি, এই শিকার হন, তাহলে এইটা বসাবো আগে, যার সাথে যেটা থাকবে ওইটা, ওই অংশটা বসাবে কি পরে, আর মাঝে বসাবে কি অফ। তাহলে দেখো, এ ভিকটিম মানে শিকার হন, এ ভিকটিম অফ সাইবার বুলিং মানে সাইবার বুলিং এর শিকার, ঠিক আছে, ক্লিয়ার কিনা। এখন তোমরা ভাইয়া সব কিছু, হন ইংরেজি কি ভাইয়া, আমরা তো লিখি না এখানে, এখন মনে আসে না এটা। তুমি তাহলে এটা লিখতে পারো এইভাবে, যে হ্যাজ বিকাম
দ্য ভিকটিম অফ সাইবার বুলিং, মানে সাইবার বুলিং এর শিকার হন বা শিকার হয়েছে। এখানে হ্যাজ বিকাম লেখা যাবে না, এখানে বিকামস লেখা লাগবে, হয়তো নাহলে ইজ লেখা লাগবে, কারণ হ্যাজ বিকাম দিলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যায়, কিন্তু এটা তো প্রেজেন্ট ইনডেফিনিটে যাবে, কারণ নিত্য নৈমিত্তিক ঘটনা এটা, তাই না? তো আশা করি ক্লিয়ার, তোমরা এগুলো প্রত্যেকটা জিনিস ভাই এভাবে দেবা। কোনো জিনিস বোঝার যদি তোমার সমস্যা আমাকে জানাবা। যেমন শারীরিক লাঞ্ছনার বিপরীতে এর ক্ষতগুলো মানসিক এবং দীর্ঘমেয়াদী হয়। যেমন কেউ যদি আমাকে আঘাত করে শারীরিকভাবে, তাহলে এটা দেখা যায়, তাই না? কিন্তু এটা কি দেখা যায়? দেখা যায় না। তাহলে বিপরীত ইংরেজি কি বলো তো ভাইয়া, কেউ আমাকে বলো। অপোজিট। এখানে আমরা ইনস্পাইট ব্যবহার করতে পারি না ভাইয়া? ইনস্পাইট অফ পরিবর্তে হ্যাঁ, ব্যবহার করা যায়। বিপরীতে ইংরেজি ভাইয়া অপোজিট, ঠিক আছে। একটু ভাইয়া আমি বললাম কি, তোমরা হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড লেখার চিন্তা করবা কেন? আমি কথা বুঝো ভাইয়া, তুমি বিপরীত ইংরেজি জানোই না, ধরো তুমি যে বুঝো এই সেন্টেন্সে দ্বারা কি বুঝছো ভাইয়া? এইটুকু ধরো বাংলা আমি যা লিখে দিয়েছি, শারীরিক লাঞ্ছনার বিপরীতে এর ক্ষতগুলো মানসিক বা দীর্ঘমেয়াদী হয়, এই সেন্টেন্সটাই তুমি তোমার মতো করে আমাকে বলো। এইটা হুবহু লাগবে না, তুমি বলো এইটুকু কি বুঝতে পারছো এক লাইনে। যে তুমি এটা বলতে পারো যে ভাইয়া, যে এটার আঘাতগুলো বা এটার ক্ষতিগুলো মানসিক এবং দীর্ঘমেয়াদী হয়, কিন্তু যেগুলো শারীরিকভাবে যদি কেউ ক্ষতি হয় সেটা কিন্তু আমরা ক্ষতগুলো আমরা ভিজিবল, মানে সেটা দেখতে পাই। তাহলে এই সেন্টেন্সটা আর আমি যেটা বলছি এটার মধ্যে পার্থক্য আছে বলো, কথা না বুঝো। ভাইয়া। আমি তোমাদেরকে কি বলছি ভাইয়া, চিন্তার মানে প্রসার করতে হবে, চিন্তার প্রসার করতে হবে, প্রসার ঘটাতে হবে। হুবহু লেখার চিন্তা করার দরকার নেই, তুমি যেটা বুঝতে পারছো ওইটাই লেখো। এই সেন্টেন্সটা পরে তুমি যেই জিনিসটা বুঝবা ওইটুকুই তুমি ইংরেজিতে কনভার্ট করো, কনভার্ট করে আমাকে দেবা। তুমি এখন যদি মনে করো ভাইয়া ভাইয়া লিখতে বলছে, আমি একটা কি করলাম এআইতে চলে গেলাম বা আমি গুগলে চলে গেলাম, লিখে দিয়ে দিলাম, তাহলে লাভ লস কার? আমার আমার ভাই তুমি টাকা দিয়ে ভর্তি হবা, তোমার আমার কি ভাই লস আছে কোনো? বাট আমার লস কোথায়? আমি আল্লাহর কাছে ধরা থাকবো যদি তোমাদেরকে আমি যেই কথা বলে আনছি বা যেগুলো বলছি। শোনো, আমার কাছে ভর্তি হয়েছে প্রায় 20+ স্টুডেন্ট ভর্তি হয়ে, আমি ভর্তি কি করে দিছি, মানে ওরা ওই যে আমার এখানে যারা আগে ভর্তি হয়েছে মানে সিলেক্টেড হওয়ার আগে, তারা জানো আমি বলে দিয়েছিলাম কি ভাইয়া, সিলেক্ট না হলে তোমার সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দেবো। আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখন ধরো আমি যদি একটা বাটপার হইতাম, ওই টাকাটা যদি নিয়ে নিতাম, আমি তাহলে কি আল্লাহর কাছে ধরা থাকতাম? আমি এই জায়গায় আমার সত্যতা রাখবো যে আমি তোমাদেরকে আমার সর্বোচ্চটা দিব, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো, আমি বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু তুমি যদি তোমাকে ঠকাও তাহলে আমার কিচ্ছু করার নেই ভাই এখানে। তোমাদের আজকে কাজটা কি ভাইয়া, রাতের কাজটা হবে এইটা সুন্দর করে প্রত্যেকটা বাংলা বাই বাংলা। এখন বলো ভাইয়া বাংলা তো আপনি পিডিএফ থাকবে, বাংলা এখান থেকে দেখে নেবো। আমি আবারও বলছি, তোমরা বাংলা লিখবা উপরের লাইন, যদি এই লাইনটা তোমার কাছে পড়তে খারাপ লাগে তোমরা করবে কি, তোমার মতো করে লাইনটা সুন্দর করে গুছিয়ে নেবা। আমি আবারও বলছি, লেখার পর তুমি নিজে তোমার নিজের মতো করে লেখার চেষ্টা করবা। বাজবে, নেট আছে, নেটের চেষ্টা করবা, যদি না বাজো, না বুঝতে পারো, আমাকে আবার পাঠাবা যে ভাইয়া এই লাইনটা আমি বুঝতে পারিনি। কথা ক্লিয়ার? আমি কিন্তু এগুলো তোমাদেরকে কালকে আমাকে প্রত্যেকে পাঠাবা এখানে, মানে হোমওয়ার্ক এটা। বুঝতে পারছো সবাই? এখানে কিন্তু অনেকগুলো আছে, 300 ওয়ার্ডের মতো, সবগুলো দেখবা। এর ফলে কি হয়, এর ফলে কি হয়, সব কিছু এখানে দেওয়া আছে। তো তোমরা যারা আসো আশা করি সবাই বুঝতে পারছো এখানে যা যা বিষয় আমি সবার কাছে বলে দিছি। তোমরা এগুলো কি করবা ভাইয়া, আমাকে সেন্ড করবা প্রত্যেকে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমরা কি ওই বাংলা প্যাসেজের ইংলিশ করব? হ্যাঁ, বাংলা প্যাসেজের ইংরেজি করবা। আমার ওইখানে যে ইংরেজি দেওয়া আছে ওই ইংরেজি যদি সহজ মনে হয়, বা যদি তুমি ওর থেকে ডিফারেন্ট লিখতে পারো, বা আমি যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার ফলো করে লেখার চেষ্টা করবা। আমি আবারও বলছি, আমার ওইখানে কিন্তু স্ট্যান্ডার্ড মানে লেখা, বা আমি লেখার চেষ্টা করছি যে নিজের মতো করে লেখার চেষ্টা করছি, ওইটা যে তুমি ওই স্ট্রাকচার অনুযায়ী তোমার লেখা লিখবা, যে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভাইয়া অ্যাকুরেট আপনি যেটা লিখছেন ওটা ওটা লিখতে পারবো না। ভাই ওটা তো লিখতে তো হবে ভাই, আমি বলছি কি তোমাকে, একটা হ্যাঁ সেন্টেন্সকে হ্যাঁ তুমি হ্যাঁ, 4 সেটা থেকে আর কি। 5 বার 5 ভাগে লিখতে পারবা, 4 থেকে 5 ভাগে, হ্যাঁ। 5 ভাবে। কিন্তু মানে বুঝে লিখলে হচ্ছে তো আপনার মতো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেটা বুঝে লিখলেই বুঝাচ্ছি। হবে, বুঝে লিখলেই হবে। যে আমি বলছিলাম কি তোমাদেরকে, সাবজেক্ট, ভার্ব, বাস অবজেক্ট, এই তিনটা তুমি ঠিক মতো বসাইতে অবজেক্ট। হবে সিকোয়েন্স মেনটেন করে। এরপর যে ম্যানার আসবে বুঝছো, এমপিটিআর, মানে ম্যানার ভার্বকে প্রশ্ন করবে কিভাবে, তারপর হলো প্রশ্ন করবা যে কোথায়? কোথায়, কখন, কেন। এইগুলো তুমি শব্দের অনুযায়ী মানে বিশেষ করে কখনটা, এটা এই যে কখন টাইমটা তুমি শুরুতেও বসাইতে পারো, ঠিক আছে, সেন্টেন্সের ভালোর জন্য, মানে শোনার জন্য, এই আর কি। তো আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। তোমাদের সাথে আজকে আমার ক্লাসটা রেকর্ড থাকবে, এখন রেকর্ডেড আছে, আমি ক্লাস রেকর্ডেডটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো।
ওটা আপলোড হতে হয়তো 1.5-2 ঘন্টা সময় যাবে। তোমরা পরবর্তীতে যারা মিস করছো ক্লাসটা, ওই রেকর্ড ক্লাসটা দেখে নেবা। আশা করি তোমাদের এই জার্নিতে আমি সর্বোচ্চটা এফোর্ট এবং সর্বোচ্চটা দিব। আশা করি তোমরা তোমাদের যে স্বপ্নের কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাবা, এবং তোমাদের সাথে আমার দেখা হোক আমার ক্যাম্পাসে। তোমরা জুনিয়র হিসেবে আসো, আমি আসি আর 1-1.5 বছরের মতো। যদি মাস্টার করি তাহলে 1.5-2 বছর থাকবো, আর যদি মাস্টার না করি আমার এক বছরও নাই বলা যায়। তো তোমাদের সাথে দেখা হোক। তোমাদের এই জার্নিতে সামান্যটুকু হলেও আমি সহযোগিতা রাখতে চাই, এই আর কি। তোমাদের আশা ব্যক্ত ভালো একটা দোয়া করবেন ভাইয়া। শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি। কালকে আবার ঠিক রাত 9টায়, আজকে একটু টাইমটা প্রথম ক্লাস ছিল এই জন্য একটু হয়েছে, তার মানে এই না কালকে আবার 9:15 কেউ আইসো না। 9টায় ক্লাস লিঙ্ক দেবো, 9টা থেকে 10টা। আমার কিন্তু একটা 10টায় ক্লাস নেওয়ার কথা ছিল এক জায়গায়, সেখানে আমি নিতে পারিনি, আমি 36 বেজে গেছে।